আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রায় ১.৫ ঘন্টা ধরে কেঁদে চলেছে তোহা। স্বপ্ননীড়ের প্রতিটি মানুষ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তোহার কান্না কেউ থামাতে পারছে না। তোহার আশেপাশে চকলেট খেলনা দিয়ে ইতিমধ্যেই ভরে গেছে, কিন্তু তারপরও কোনো কাজ হচ্ছে না। অবশেষে তোহার বাবাই আবিদ মেয়ের কান্না শুনতে না পেরে স্বপ্ননীড়ের ছাদের উপর উঠে গেল। তিনি মেয়েকে সবার চেয়ে বেশি ভালোবাসেন, কোনো কিছুর বিনিময়ে তোহাকে কষ্ট দিতে চায় না। কিন্তু আজ মেয়েটার জেদটা যেন কমছেই না, আর কিছুক্ষণ এভাবে কাঁদলে যেন অসুস্থ হয়ে পড়বে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিদ মেয়েকে নিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তোহার বয়স ৩ বছর। তোহা তার দিদি, দাদু আর বাবায়ের সাথে একটা অনুষ্ঠানে এসেছে। আবিদ একটা ইউনিভার্সিটির লেকচারার। তার মধ্যে দিনদারিতা খুব একটা নেই বললেই চলে, কিন্তু তোহার জন্য সে সবকিছুই করতে রাজি। আজ তার বন্ধু সাহানের মেয়ের আকিকায় তাদের দাওয়াত পড়েছে, তাই বাড়ির সবাই মিলে এসেছে। আসার পর থেকে তোহা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে এমন জেদ উঠল যে আর কেউই থামাতে পারছে না। মা, মা, কোথায় গেলে তুমি? আমি বেশি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি আমার রুমে একটু খাবার পাঠিয়ে দাও। নাফিসা একটা কলেজ ব্যাগ ঘাড়ে নিয়ে তাড়াহুড়ো করে বাসায় ঢুকতে ঢুকতে তার মাকে বলল, কিন্তু নাফিসার খেয়ালই ছিল না যে আজ বাসায় অনুষ্ঠান, এজন্য অনেক গেস্ট এসেছে। এভাবে নাফিসার ডাকাডাকিতে গেস্টদের অনেকেই তার দিকে তাকালো। এরকম একটা পরিস্থিতির জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সবাই কেমন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইস, কি লজ্জা! আগে জানলে তো এভাবে মাকে ডাকতামই না। নাফিসা নিচের দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবছিল। চারিদিকে যেন পিন পতন নীরবতা বিরাজ করছে, কারণ নাফিসার এরকম হাঁক ডাকে তোহা একদমই চুপ হয়ে গেছে। এবার কান্নার পরিবর্তে যেন নাফিসার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নাফিসা মায়ের কোনো সারা শব্দ না পেয়ে যেই মাকে খোঁজার জন্য চারদিকে একটু চোখ বুলাবে, অমনি তার চোখটা আটকে গেল তোহার দিকে। তোহা তার গোল গোল কান্না ভেজা চোখে নাফিসার দিকে তাকিয়ে আছে। নাফিসা 1 পা 2 পা করে এগোতে এগোতে একদম তোহার সামনে গিয়ে দাঁড়ালো। তোহা তার দিদির কোলে উঠেছে। মাশাআল্লাহ, গুলটু বেবি, কি নাম তোমার? নাফিসা তোহার 2 গালে হাত টেনে বলল। তোহা যেন এবারে চোখ দুটো আরো বড় বড় করে তাকালো, কিন্তু কোনো কথা বলছে না। নাফিসা আবারও বলতে শুরু করলো, তোমার চোখ দুটো তো খুব সুন্দর, কিন্তু লাল হয়ে গেছে, তুমি কি কেঁদেছো বুঝি? তোহা কোনো কথা না বলে চুপচাপ শুনছে। নাফিসা আবারও বলছে, তুমি আমার সাথে যাবে আমার রুমে? আমার সাথে খেলবে তুমি? যা যা বাবা, তুমি তো কথাই বলছো না। সরি, আমি তাহলে চলে যাচ্ছি। এই বলে নাফিসা চলে যেতে যাওয়ার জন্য যেই পা বাড়ালো, অমনি পেছন থেকে হিজাবে একটু টান পড়ল। পেছন ফিরতে দেখলো তোহা হাত দিয়ে নাফিসার হিজাব টেনে ধরেছে। নাফিসা মুচকি হেসে আরেকবার তোহার গালটা টেনে দিল। অমনি নাফিসার মা সীমা বেগম উপস্থিত হলেন। অতঃপর বললেন, তোর খাবার আমি রুমে রেখে এলাম। আরে তোহা, তোমার কান্না থেমেছে দেখছি। জানিস নাফিসা, ও প্রায় 1.5 ঘন্টা ধরে কেঁদে চলেছে। তারপর তিনি দেখল তোহা নাফিসার স্কার্ফ টেনে ধরেছে। তাই সীমা বেগম মুচকি হেসে বললেন, আমার মেয়েটাকে বুঝি তোমার পছন্দ হয়েছে? যাবে নাফিসার রুমে? তোহা মাথা নিচু করে রইল। তারপর নাফিসা হাত বাড়াতে তোহা চট করে নাফিসার কোলে উঠে পড়ল। নাফিসা তোহাকে জড়িয়ে ধরে নিজের রুমের দিকে চলল। আবিদ অনেকক্ষণ ধরে মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে নিচে চলে আসলো। মায়ের সাথে ড্রয়িং রুমে দেখা হয়ে গেল। তারপর মায়ের কাছে সবটা শুনে একটু স্বস্তি পেল আবিদ। যাই হোক, নাফিসা মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, ওকে একটা থ্যাঙ্কস জানানো দরকার। এদিকে নাফিসা তোহাতে মেতে উঠেছে। তার ফোন যে অনেকক্ষণ ধরে বেজেই চলেছে সেদিকে কোনো খেয়ালই নেই। ওর প্রাইভেটে যাওয়ার জন্য বান্ধবীরা রাস্তায় অপেক্ষা করছে, কিন্তু নাফিসা এখনও যেতে পারেনি। তোহা কিছুতে নাফিসার কোল থেকে নামছে না, কারণ নাফিসা তোহার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করল, ওপর নিচে ঘুরালো, যা তোহার কাছে খুব ভালো লেগেছে। তাই তোহা খুটখুট করে হেসে চলেছে। ব্যাপারটা নাফিসারও খুব ভালোই লাগছে, কিন্তু এভাবে আর কতক্ষণ? নাফিসার যে এবার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এই যে ফিরল, আবারও যেতে হবে। তাই তোহাকে নিয়েই খেতে বসল। নাফিসা তোহাকে খাইয়ে দিচ্ছে আর ও চুপচাপ খাচ্ছে, যেন তারা কতদিন ধরে একে অপরের পরিচিত। এদিকে তোহার দিদি আবিরা হক তার নাতনিকে এমন অবস্থায় দেখে দরজার বাইরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছিল। তিনি চান তার নাতনিকে কেউ সারা জীবন এভাবেই খুব খুশি রাখুক। অবশ্য তিনি জানেন আল্লাহ বলেছেন সূরা আল ইনশিরাহ আয়াত 5, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই তিনি সবসময় চাইতেন ধৈর্য ধারণ করতে, যদিও বা তার পক্ষে তোহার মায়ের অভাবটা পূরণ করা সম্ভব নয়। অতএব সবসময় আল্লাহর কাছে তোহার কল্যাণ চাওয়াতে পিছুপা হন না। এই যা, আমার তো অনেক সময় চলে গিয়েছে। নাফিসা ঘড়ির দিকে তাকিয়ে বলল। তাড়াহুড়ো করে মুখের ওপর নিকাবটা টেনে মাকে ডাক ছুড়ল, মা, মা, তোহাকে ওর মায়ের কাছে দিয়ে আসো তো, আমার এক্ষুনি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। এ বলে নাফিসা বইপত্র সব গুছিয়ে নিল। যেই বেরোতে যাবে অমনি তোহা বলে উঠল,
আমিও দাবো। নাফিসা থমকে দাঁড়ালো। আবিরা হক দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল। সীমা বেগম রুমে ঢুকেই মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। নাফিসা আবারও বাম হাতে পড়া ঘড়ির দিকে তাকিয়ে মাকে বলল, আচ্ছা মা, তোমাকে আমি কতক্ষণ ধরে বলছি তোহাকে ওর মায়ের কাছে দিয়ে আসো। আর তোহার মাই বা কেমন? নিজের মেয়েরও ঠিকঠাক খোঁজ খবর রাখে না। 1 ঘন্টা ধরে তোহা আমার কাছে, কই কেউ তো এসে একবারও খোঁজ নিল না। নাফিসা একটানে কথাগুলো বলল। সীমা বেগম মেয়ের কথার উত্তর কিভাবে দেবেন সেটাই বুঝতে পারছেন না। হঠাৎ আবিরা হক রুমে প্রবেশ করল। তখন মা ও মেয়ের দৃষ্টি তার উপর পড়ল। নাফিসা খেয়াল করল আবিরা হক ছলছল চোখে তাকিয়ে আছেন, যেন চোখের পাতা পড়লেই টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়বে। কাঁদো কাঁদো কণ্ঠে আবিরা হক বলছেন, তোহার মা এই পৃথিবীতে নেই রে মা, রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেছে। তখন তোহা 4 মাসের বাচ্চা। এরপর আবিরা হক আর কিছু বলতে পারলেন না। এবার তিনি আর নিজের চোখকে আটকে রাখতে পারলেন না। কোনো রকম নিজেকে সামলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। নাফিসার কাঁধ থেকে ধপ করে ব্যাগটা পড়ে গেল। পাথর হয়ে দাঁড়িয়ে আছে নাফিসা। যেন এরকম কোনো কথা নাফিসা কল্পনাও করেনি। নিজের অজান্তে নাফিসার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তোহার দিকে তাকিয়ে দেখে সেই গোল গোল ডাগর ডাগর চোখ দুটো তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। 1 পা 2 পা করে এগিয়ে নাফিসা তোহার কাছে গেল। নিজের 2 হাতে ছোট্ট তোহাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর ভাবতে লাগলো, আমি এত বড় একটা মেয়ে হয়েছি, তাও মাকে ছাড়া একদিনও আমার ঠিক মতো চলে না। কিন্তু এই পুচকে মেয়েটা মায়ের ভালোবাসায় পেল না। হে আল্লাহ, তুমি তোহাকে ভালো রেখো। নাফিসা আজ আর প্রাইভেটে যায়নি, যদিও বা সামনে পরীক্ষা আছে, কিন্তু আবির হকের কথাগুলো যেন নাফিসার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। কোনো কাজে মন বসাতে পারছে না, শুধু তোহার মায়াবী ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নাফিসা। আর তোহা নাফিসার বুকের ওপর ঘুমিয়ে আছে। নাফিসা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, ম্যাথ ডিপার্টমেন্টে পড়ে। তাই সারাদিন ক্লাস প্রাইভেট নিয়ে খুব ব্যস্ত থাকে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও সে আল্লাহর দেয়া বিধিবিধানগুলোর ওপর খুবই যত্নশীল। শেষ কবে নাফিসার কোনো নামাজ কাজা হয়েছে সেটা নিজেই সে বলতে পারবে না। যেখানে থাকুক না কেন, সালাতের ব্যাপারে সে খুবই কঠোর। মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে নাফিসাকে সালাত আদায় করতে হয়। আবার কোনো কোনো সময় ক্লাসে প্রাইভেটে মাঝেও সালাত আদায় করে নেয়। নাফিসা সবসময় চেষ্টা করে যাতে কোনো সালাত কাজা না হয়ে যায়। কিন্তু সে নিজে সালাত আদায় করার সময় যখন বান্ধবীদের কেউ আহ্বান করে, তখন অনেকেই বলে, আমি বাসায় গিয়ে কাজা নামাজ পড়ে নিব। তখন নাফিসার খুব কষ্ট লাগে। সূরা আল বাকারা আয়াত 238-এ বলা আছে, অর্থ, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। আবার কোনো কোনো সময় দাদুর বাড়িতে যাওয়ার সময় ট্রেনের এই লং জার্নিতেও নাফিসাকে সালাত আদায় করতে হয়। তখন অবশ্য অজু করার পরিবেশ থাকে না এবং পানিও থাকে না। তাই নাফিসা নিজের ব্যাগে তায়াম্মুমের জন্য একটা মাটির দলা রেখে দিয়েছে। সূরা আল বাকারা আয়াত 277, অর্থ, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে, তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। নাফিসা ফোনে কোরআনের অ্যাপসটা অন করল। বর্তমান স্মার্টফোনগুলো যতটা খারাপ দিকে ব্যবহার করা যায়, ঠিক ততটাই ভালো কাজে ব্যবহার করা যায়। তাই নাফিসা ফোনে কোরআন হাদিসের বিভিন্ন বই, বিভিন্ন ইসলামী সাহিত্য রেখে দেয়, যাতে অবসর সময়গুলো কাজে লাগাতে পারে। কলেজে যাওয়ার সময় অটোরিকশা, ক্লাসের অফ টাইমগুলোতে যথাসাধ্য চেষ্টা করে ফোনে রাখা এই বইগুলো থেকে জ্ঞান অর্জনের। হঠাৎ সূরা আল বাকারার নিম্নোক্ত আয়াতটি চোখে পড়ল। সূরা আল বাকারা আয়াত 155, অর্থ, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। আল্লাহ তো আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন, তাই হয়তো এই ছোট্ট মেয়েটার থেকে তার মায়ের আদরটা তুলে নিয়েছেন। নাফিসা মনে মনে ভাবছে আর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিদ অনেকক্ষণ ধরে মাকে খুঁজছে। তাই আবিরা হক দ্রুত ছেলের কাছে আসলেন, কারণ তার ছেলের যে রাগ একটু দেরি হলে মেজাজ দেখাবে, যেন সমস্ত রাগ মায়ের উপর ঝাললেই বাঁচে। তাই আবিদা হক যত ব্যস্ত থাকুক না কেন, ছেলের ডাক শুনলে সব কাজ ফেলে রেখে দৌড়ে আসেন। মা, কি ব্যাপার, তুমি কি এখানে থাকার মতলব করে এসেছো নাকি? সেই সকালবেলা এসেছো আর এখন বিকেল হয়ে গেছে, আর তোহাই বা কোথায়? অনেকক্ষণ ওকে দেখছি না যে। আবিদ একটানে কথাগুলো বলে ফেলল। আসলে তোহাটা নাফিসার সাথে একটু ঘুমাচ্ছে, ও না উঠলে কিভাবে যায় বল? আবিরা হক কাচুমচু করতে করতে বলল, উফ মা, তোহাকে বড় মানুষ যে ওকে কোলে নিয়ে যাওয়া যাবে না? আমার সময় খুব কম, যাও তাড়াতাড়ি ওকে নিয়ে আসো। আর হ্যাঁ, তোমার ওই নাফিসা না কি জানো, ওকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। আবিদ বিরক্তির স্বরে বলল। নাফিসাকে দিয়ে তুই কি করবি? আবিরা হক ছেলেকে বলল। আরে তুমিই তো বললে ওই মেয়েটা নাকি এতক্ষণ তোহাকে সামলাচ্ছিল, তাই একটা থ্যাঙ্কস তো তাকে দিতেই হচ্ছে।
আবিদ কৃতজ্ঞতা স্বরে বলল। আবির হক আর কোনো কথা না বলে তোহাকে আনতে চলে গেল। নাফিসার রুমে ঢুকতেই দুজনের ঘুমন্ত মুখের দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অবশেষে সীমা বেগমের ডাকে তার ভাবনার ছাদ ঘটল। আবির হক নাতনিকে যে নিজের কোলে নিতে যাবেন অমনি লক্ষ্য করল তোহা খুব শক্ত করে নাফিসার ওড়না নিজের হাতের মুঠোয় রেখেছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে নাতনিকে নিজের কোলে তুলে নিলেন। সাথে সাথে নাফিসাকে এটাও বললেন যে তার ছেলে নাফিসাকে ডেকেছে। এটা শুনে নাফিসা করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। সীমা বেগম মেয়ের দিকে তাকিয়ে আবিরা হককে বললেন, বলছিলাম যে আপা, নাফিসা তো সবার সামনে যায় না, মানে ও পর্দা করে। আবিরা হক বুঝতে পেরে বললেন, ঠিক আছে, তাহলে যেতে হবে না, আমি আবিদকে বুঝিয়ে বলল। এই বলে তিনি বাইরের দিকে পা বাড়ালেন। এদিকে নাফিসা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তোহার এভাবে চলে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে। তাই তোহার চলে যাওয়ার পথে নাফিসা চেয়ে রইল। আবিদ মায়ের মুখে নাফিসার না আসার কথাটা শুনেই ভ্রু কুঁচকে ফেলল আর মনে মনে মন্তব্য করতে লাগলো, উফ, তোহা এতক্ষণ একটা মোল্লা মেয়েটার কাছে ছিল। যাই হোক, তোহা ঘুম থেকে ওঠার আগে এখান থেকে চলে যেতে হবে। যেইভাবে সেই কাজ। আবিদ তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাবা এবং মা এবং তোহাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে সীমা বেগম তার ছোট্ট নাতিকে নাফিসার কোলে দিতে এসেছে, কিন্তু এসেই দেখে তার মেয়ে গভীর চিন্তায় মগ্ন। তাই তিনি মেয়ের কাঁধে হাত রাখলেন। নাফিসা চমকে উঠল, পরক্ষণে মাকে দেখে বলল, আচ্ছা মা, এই তোহাকে? সীমা বেগম মেয়ের এই ধরনের প্রশ্ন শুনে খুব অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন, তুই এতক্ষণ ধরে তোহার সাথে ছিলি আর এটা জানিস না ওকে? নাফিসা একটু লজ্জা পেয়ে গেল, মনে মনে ভাবছে, ইস, তোহার পরিচয়টা আগেই জানা উচিত ছিল। সীমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর ভাইয়ার বন্ধুর মেয়ে। ওনারা মূলত ঢাকার মানুষ, এখানে কিছুদিন হলো এসেছে। আর আবিদের এখানে নতুন করে চাকরিটা হয়েছে, তো তাই এখন থেকে এখানে থাকবে। নাফিসা চুপচাপ মায়ের কথা শুনছে। নাফিসা তাড়াহুড়ো করে ক্যাম্পাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ নাকি আবারও ওই নতুন স্যারের ক্লাস আছে। ভাবতেই গা শিউরে উঠছে নাফিসার। ওনার নাম আবিদ সাফওয়ান। এই মেয়েগুলো নাকি ওনাকে দেখলে ক্রাশ খায়। উফ, জঘন্য অবস্থা। যদি সত্যি ওদের হিতাহিত জ্ঞান থাকতো তাহলে কোনোদিন অন্য কোনো পুরুষের ওপর এরা ক্রাশ খেত না। এই ধরনের ক্রাশ যে জেনার পর্যায়ে চলে যাচ্ছে, তাতে বর্তমানে ছেলে মেয়েদের কোনো মাথা ব্যথা নেই। নাফিসা কতবার বান্ধবীদের বলেছে এগুলোকে ক্রাশ বলে না, এগুলোকে জেনা বলে। কিন্তু কে শোনে কার কথা? এমনকি কোরআনের আয়াতও বলেছিল, সূরা আন-নূর আয়াত 30, অর্থ, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ওই নতুন স্যারটাকে দেখলে যেন নাফিসার গা জ্বলে যায়। এমনভাবে প্যান্ট পরে যেন ডিপার্টমেন্টের সব ময়লা ঝাড়ু দিয়ে নিয়ে যায়। তবে নাফিসা এদিক দিয়ে অনেক খুশি যে ওই নতুন স্যারের ক্লাস সপ্তাহে একদিন। গত সপ্তাহে স্যার নাফিসাকে ক্লাসে সবার সামনে কি অপমানটাই না করেছিল। কারণ নাফিসার এই পর্দা করার বিষয়টা স্যারের একদম পছন্দ নয়। পুরো ক্লাসের মধ্যে একমাত্র নাফিসার সবার সামনে মুখে নেকআপ করে চলে। অন্যান্য মেয়েরা বোরকা পরলেও নেকআপ করে না, আবার কেউ ফ্যাশন হিসেবে বোরকা পরে। অবশ্য নাফিসা স্যারের অপমানের কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ সহ্য করে গেছে। শুধু মনে মনে এটাই ভাবছিল, অন্যান্য স্যারেরা আমাকে কত স্নেহ করে, কেউ কোনোদিনও আমাকে অপমান করেনি, কিন্তু এই নতুন স্যার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল। নাফিসার ক্যাম্পাসে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে। তাই এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে। এসে দেখে সর্বনাশ, আবিদ স্যার আজকে আগেই ক্লাসে ঢুকে গেছে। এবার তো নাফিসার আর রক্ষা নেই। হাঁপাতে হাঁপাতে নাফিসা বলল, মে আই কামিং স্যার? আবিদ স্যারের রক্তবর্ণ চক্ষুদয় দেখে নাফিসা সাময়িকভাবে খুব ভরকে যায়। এবার যে তাকে বড় কিছুর সম্মুখীন হতে হবে তা ভালোভাবে জানে। যাই হোক, নাফিসা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে আবিদ স্যারের অপমান হজম করার জন্য। তৎক্ষণাৎ আবিদ স্যার বিরক্ত হয়ে ভ্রুকুঁচকে তাকিয়ে বলল, ডোন্ট গেট ইন অ্যাট অল। এই বলে হনহন করে এসে নাফিসার মুখের ওপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। নাফিসা যেন একটু হলে কেঁদে দিত। আজ সে খুবই অপমানিত বোধ করল। মনে একরাশ দুঃখ নিয়ে ক্লাসরুমের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে রইল আর মনে মনে আবিদ স্যারকে গালি দিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল নাফিসার। আর কিছুক্ষণ পর হঠাৎ দেখল আবিদ স্যার ক্লাস থেকে খুব জোরে বেরিয়ে গেল। নাফিসা কিছুই বুঝল না। ঘটনা কি? ব্যাপারটা বোঝার জন্য ক্লাসরুমে ঢুকেই দেখল তমা মুখটা কালো করে বসে আছে। নাফিসা তমার পাশের সিটে এসে বসল। অতঃপর একটু আগ্রহের সহিত বলল, কি হয়েছে রে তমা? মানে তুই মুখটা কালো করে বসে আছিস কেন? তমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস নাফি আবির স্যার না বিবাহিত। নাফিসা এবার পুরো ব্যাপারটা বুঝতে পারল। একটু মুচকি হেসে তমাকে বলল, তোকে আমি কতবার বলেছি তমা, এইসব ক্রাশ ফ্রাশ সব কিছুই যে না। নাফিসার কথা শেষ না হতেই তমা আবারও বলতে শুরু করলো, জানিস একটু আগে না স্যারের মা ফোন করেছিল, স্যারের মেয়েটা নাকি কাঁদছে। এই বলে তমা আবারও মুখটা মলিন করে রাখল। নাফিসা আর কিছুই বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে আল্লাহর কাছে এদের জন্য হিদায়াত চাইল। ক্লাস শেষে নাফিসা বাসায় ফিরতেই বড় ভাইয়ের বড় ধরনের একটা ধমক খেল।
সাহান রাগে রাগি চোখে তাকিয়ে বোনের দিকে, বুঝি একটু হলেই তাকে গিলে ফেলবে। অনেকক্ষণ পর বলল, এতক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম, রিসিভ করিস না কেন? নাফিসা এবার ভাবনায় পড়ে গেল। সত্যিই তো, একবারও তো ফোনের শব্দ শুনলাম না। তড়িঘড়ি করে ব্যাগ খুঁজে দেখল, কিন্তু কোথাও ফোন নেই। আজও নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে। তাই সে দৌড়ে নিজের রুমে এসে দেখে আজ ফোনটা বাসায় রেখে চলে গেছে। সাহান আবারও হাঁক ছুড়ল, তাড়াতাড়ি ব্যাগ রেখে আমার সাথে চল। নাফিসা কিছুই বুঝতে পারছে না। ভাইয়া, কোথায় যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছ? বেচারি চুপচাপ দাঁড়িয়ে ভাইয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। সীমা বেগম মেয়ের কাছে এসে বলতে লাগলো, জানিস, তোহাটা তোর জন্য খুব কান্না করছে। কাল থেকে ওর দিদি কিছুই খাওয়াতে পারেনি, তাই সকালে ফোন দিয়েছিল, তখন আমি বলেছি যে তোকে পাঠিয়ে দেব। সেজন্য সাহান তোকে অনেকবার ফোন দিয়েছিল। তোহা নামটা শুনে নাফিসার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। নাফিসা এসব শুনে যেন আর নিজেকে আটকে রাখতে পারছে না। ছুটে তোহার কাছে যেতে ইচ্ছে করছে, আর মনে মনে নিজেকে খুব বকছে। আজকেই ফোনটা রেখে যেতে হলো, কেন জানি তোহাটা খুবই মায়াবতী। সাহান এবার তার বাবাকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার আদুরে মেয়েকে বলে দাও আবিদের মেয়েটা এখনো না খেয়ে আছে, আর এটাও ওকে মনে করিয়ে দাও যে 4 বছর আগে যখন সবাই আমাদের ছেড়ে চলে গিয়েছিল তখন একমাত্র আবিদই আমাদের পাশে দাঁড়িয়েছিল, না হলে কিন্তু আমরা আজ এই অবস্থায় উঠে দাঁড়াতে পারতাম না। ফাহাদ সাহেব ছেলের কথায় বললেন, হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। যখন ব্যবসায় খুব লস হলো তখন তোর বন্ধু আমাদের অনেক উপকার করেছে, তাই কোনোভাবে যদি ছেলেটার এতটুকু ঋণ শোধ করা যায়। নাফিসা এসব শুনে মনে মনে ভাবছিল, ইস, ভাইয়ার এই বন্ধুটা কত ভালো। ভাইয়ার মুখে আবিদ ভাইয়ের মানবতার গল্প কত শুনেছি, কিন্তু আমাদের কলেজে নতুন স্যারের কি ব্যবহার, মেজাজ যেন সবসময় সপ্তমে উঠে থাকে। অথচ দেখ দুজনের নামের কি মিল, কিন্তু কাজে একদম বিপরীত। এদিকে তোহা কেঁদেই চলেছে। আবিরা হক ইদানিং নাতনিকে সামলাতে হিমশিম খায়। মেয়েটার জেদটা আগের তুলনায় বড্ড বেড়ে গেছে। আমি নাপি দাবো, আমি নাপি দাবো। তোহা অনবরত এই ডায়ালগ বলে কেঁদে চলেছে। আবিরা হক সব কাজ ফেলে নাতনিকে কোলে নিয়ে হাঁটছে, কিন্তু তোহার একটাই কথা, আবিদ অনেকগুলো খাবার কিনে এনেছে, কিন্তু মেয়ের জেদের কাছে সবই বৃথা। তাই বাধ্য হয়ে সাহানের কাছে ফোন করে সবটা বলল, আর সাহানও বোনকে নিয়ে আসছে বলে আশ্বস্ত করল। কিন্তু এখনও কেন সাহান তার বোনকে নিয়ে আসছে না, তাই আবিদ এবারে খুবই চিন্তায় পড়ে গেল। আবারও সাহানকে ফোন দেওয়ার জন্য যেই ফোনটা নিল অমনি কলিং বেলটা বেজে উঠল। কলিং বেলের শব্দে আবিদের মনে নতুন করে খুশির হাওয়া লাগলো। আবিদ তাড়াতাড়ি ফোনটা রেখে দরজা খুলতে চলে গেল। হয়তো সাহান তার বোনকে নিয়ে চলে এসেছে, তাই মনে মনে সাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। কিন্তু দরজাটা খুলতে আবিদ থ হয়ে গেল। এ তো দুধওয়ালা, এই ইম্পর্টেন্ট একটা সময় এই দুধওয়ালাকে আসতে হলো। উফ, আবির ভীষণ বিরক্ত হয়ে গেল। যাই হোক, ওনাকে তাড়াতাড়ি বিদায় করে দিয়ে নিজের রুমে এসে ধপাস করে বিছানায় এসে গা এলিয়ে দিল। অতঃপর ভাববার সাগরে ডুবে গেল আবিদ। তোহাটা এমন হয়ে গেল কেন? আগে তো একটুও জেদ করতো না, কেমন যেন পাল্টে গেছে মেয়েটা। হয়তো এটি ছোটবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত থাকার কারণে। ফোনের রিংটোনের শব্দে আবিদের সংবিত ফিরল। স্ক্রিনের দিকে তাকাতেই আবিদের মনটা মুহূর্তে কালো মেঘে পরিণত হয়ে গেল। মনের ভেতরটায় আবারও সেই অজানা ভয়টা হানা দিতে শুরু করলো। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। অতঃপর বলল, দেখুন, আমি কতবার বলেছি এভাবে বারবার আমাকে ফোন করবেন না। ফোনের অপর পাশ থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে আসলো, তাহলে খুব তাড়াতাড়ি পাশের পার্কে আমার সাথে দেখা কর, আর হ্যাঁ, টাকাটা যেন পাই। বলেই লোকটা একটা শয়তানি হাসি দিয়ে ফোনটা কেটে দিল। আবিদ বিছানার ওপরে নিজের ফোনটাকে ছুঁড়ে মারল। ইচ্ছে করছে 2 হাতে নিজের চুলগুলো ছিঁড়তে, কিন্তু হাতে বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি পার্কে পৌঁছাতে হবে, না হলে তার পরিবারের ওপর যে কোনো সময় বিপদের আসর আসতে পারে। তাই আবিদ হন হন করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এদিকে তোহা তো নাফিসাকে পেয়ে খুব খুশি, যেন হারানো জিনিস ফিরে পেয়েছে। নাফিসাও পরম যত্নে তোহাকে চুমু দিচ্ছে। আবিদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই নাফিসা ও সাহান এসে পড়ে। নাফিসা তোহার জন্য মায়ের থেকে চেয়ে বেশ কিছু খাবার নিয়ে এসেছে। তোহাকে স্বাভাবিক করার পর নাফিসা তোহার জন্য নিয়ে আসা খাবারগুলো তোহাকে খাওয়াতে লাগলো। তোহাও পরম তৃপ্তি সহকারে খাচ্ছে, যেন নাফিসা তার দীর্ঘদিনের আত্মার আত্মীয়। অপরদিকে আবিরা হক পরম আনন্দে নিজের নাতনিকে দেখছেন। কতদিন পর তার নাতনিকে এভাবে কেউ ভালোবাসছে, এ যেন নিখাদ ভালোবাসা। আবিরা হক দ্রুত সেখান থেকে প্রস্থান করলেন। অতঃপর সাহানকে বসার রুমে ডেকে পাঠালেন, আর তিনিও নিজেকে ওড়না দিয়ে ঢেকে আসলেন। সাহান আন্টির এভাবে ডেকে নিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝলেন না, তাই কোনো কথা না বলেই চলে গেল। আবিরা হক একটু নড়েচড়ে বসে বলতে শুরু করলেন, সাহান, আমি জানি না তুমি আমার কথাটা কিভাবে নেবে, কিন্তু না বলতে পারলে যে একদম শান্তি পাচ্ছি না। আমার মনে হয় তোমাকে কথাগুলো বলার এটাই উপযুক্ত সময়। সাহান কিছুই বুঝল না, তবুও শান্ত কণ্ঠে বলল, আপনি নিশ্চিন্তে বলতে পারেন আন্টি। আবিরা হক এক নজর সাহানের দিকে তাকিয়ে বলল, তুমি তো সবই জানো বাবা, আর আমার তোহাটাকে তো ছোটবেলা থেকেই দেখেছ।
ও তো ছোটবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত, আর এই বয়সের বাচ্চারা তো মায়ের আদরের কাঙাল হয়। তাই হয়তো নাফিসার মাঝেও মায়ের আদর খুঁজে পেয়েছে। সেজন্যই বোধ হয় নাতনিটা আমার নাফিসাকেই খোঁজে। সাহান চোখ বড় বড় করে আন্টির দিকে তাকিয়েছে। এখনও বুঝতে পারছেন না তিনি ঠিক কি বলবে। আবির হক আবারও বলছে, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি নাফিসাকে আমার বৌমা আর তোহার মা করে আনতে চাই, যদি তোমরা চাও। সাহানের চোখ জোড়ায় যেন আনন্দের অশ্রু ছলছল করছে। আবিদের মতো কোনো ছেলেই তো সে খুঁজছিল নিজের বোনের জন্য, আর সেখানে যখন সরাসরি আবিদকে পাওয়া যাচ্ছে তাহলে তার কোনো চিন্তাই নেই। কিন্তু সমস্যা হলো আবিদ এখন একদম পাল্টে গেছে। ইসলামের বিধিবিধান থেকে ও অনেক দূরে সরে গিয়েছে। সাহানের চোখে আনন্দ অশ্রু। সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু আন্টি, আবিদ রাজি হবে তো? আবির হক মুচকি হেসে বললেন, ওটা আমার দায়িত্ব, আর আবিদ তোহার জন্য সবকিছুই করতে পারে। তুমি শুধু নাফিসার মতামত নাও। ও যদি রাজি থাকে তাহলে আমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলতে যাব। আর আমি জানি নাফিসা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলে। এবারই তো সে সেভাবেই চলতে পারবে। সাথে সাথে আবিদটাকেও শুধরানোর চেষ্টা করতে হবে। আমি আমার আগের আবিদকে চাই সাহান। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সাহান আর নাফিসা বাড়ি ফিরবে, কিন্তু তোহা কিছুতেই আসতে দিচ্ছে না। তাই সাহান তোহাকে কোলে নিয়ে বলল, আচ্ছা মামুনি, তুমি কি নাফিসাকে সবসময় তোমার কাছে রাখতে চাও? তোহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সাহান আবারও বলছে, তাহলে আজকে যে ওকে বাড়িতে যেতে হবে, আর কাল তুমি আমাদের বাড়িতে আসবে। তারপর কয়েকদিন পর নাফিসাকে একদম এখানে নিয়ে আসবে, কেমন? তোহা চোখ বড় বড় করে তাকিয়ে দিদির কোলে চলে গেল। নাফিসা সাহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে ভাইয়ের কথার হাত মাথা কিছুই বুঝতে পারল না। এসব কি বলল ভাইয়া? কয়দিন পর নাফিসা এ বাড়িতে আসবে কেন? রাতে সাহান বাবার রুমের সামনে এসে বলল, বাবা আসবো? হ্যাঁ আসো। সবসময় অনুমতি নেওয়ার কি আছে? অনুমতি নিতে হবে বাবা। কুরআনে এ সম্পর্কে বলা হয়েছে, সূরা আন-নূর আয়াত ৫৮। অর্থ, হে মুমিনগণ, তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন ৩ সময় তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে। ফজরের নামাজের পূর্বে, দুপুরের যখন তোমরা বস্ত্র খুলে রাখো এবং এশার নামাজের পর। এই ৩ সময় তোমাদের দেহ খোলার সময়। এ সময়ের পর তোমাদেরও তাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এমনিভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তারপর সাহান সরাসরি আবির হকের প্রস্তাবটা বাবাকে জানালেন। ফাহাদ সাহেব সব শুনে বলল, আবিদ তো প্র্যাকটিসিং মুসলিম নয়। তাহলে? সাহান বাবাকে আশ্বস্ত করে বলল, বাবা জানি না ও কেন এমন হয়ে গেল, কিন্তু আমার বিশ্বাস ওকে সঠিকভাবে গাইড করলে ও আবারও আমাদের সেই আবিদই হবে ইনশাল্লাহ। সাহান বাবাকে খুব করে আশ্বস্ত করল, আবিদ আসলেই ভালো ছেলে। কিছুটা পরিস্থিতির চাপে ও সাময়িকভাবে হয়তো পাল্টে গেছে, কিন্তু সঠিক গাইডলাইন পেলে সে আবারও ফিরে আসবে ইনশাল্লাহ। ছেলের কথায় অনেকটা আশ্বস্ত হয়ে আবিদের বাবা তার মতামত জানালেন। তাছাড়া তিনিও আবিদকে কয়েকবার খুব কাছ থেকে দেখেছেন। তিনি লক্ষ্য করেছেন আবিদের মধ্যে একটা প্রবল আত্মমর্যাদা বোধ আছে। তাই তিনি নিশ্চিন্তে আবিদের হাতে মেয়েকে তুলে দিতে পারবেন। রাতে আবিদ বাড়ি ফিরে মায়ের রুমের সামনে থমকে দাঁড়িয়ে গেল। অতঃপর শুনল মা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। ইস, কতদিন এই কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত সে। কতদিন হলো কোরআনকে ছুঁয়েও দেখা হয় না। সাথে সাথে অর্থ পড়ছে। কেন জানি আজ আবিদের তেলাওয়াতটা শুনতে খুব ভালো লাগছে। তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের তেলাওয়াত শুনতে লাগলো। হঠাৎই মায়ের একটা আয়াতে আবিদের দৃষ্টি কেড়ে নিল। আয়াতগুলো হৃদয়কে নাড়া দেওয়ার মতো। সূরা আত-তাওবা আয়াত ৩৫। অর্থ, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ করো জমা করে রাখার। সূরা বনী ইসরাইল আয়াত ৯৭-তে বলা আছে। অর্থ, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং যাকে পথ ভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুখ অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্যে অগ্নি আরো বৃদ্ধি করে দিব। মায়ের মুখের এই আয়াত শুনে আবিদের চোখ দিয়ে ঝরঝর করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন যেন খুব ভয় করছে আবিদের। মনে হচ্ছে আয়াতগুলো এইমাত্র নাজিল হয়েছে, শুধুই তার জন্য। জাহান্নামের আযাবের বর্ণনা শুনে থরথর করে কাঁপতে লাগলো আবিদের পদদয়। আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না আবিদ। তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে থপ করে বিছানায় শুয়ে পড়ল। আবির হক বুঝতে পেরে গেছে যে ছেলে এসেছে, তাই কুরআন তেলাওয়াত শেষে ছেলের রুমে গেলেন তিনি। গিয়ে তো তিনি একদম চমকে গেলেন। দেখলেন আবিদ 2 হাত তুলে প্রভুর দরবারে কাঁদছে।
যে অশ্রু শুধু অনুতাপের। আবির হক খুশিতে কেঁদে ফেললেন। এতদিন পর তার ছেলের বোধ জেগেছে। কাঁদুক, আজ সে মন ভরে কাঁদুক, নিজেকে রবের সমীপে নিবেদন করুক। আবিদ মায়ের উপস্থিতি টের পেয়ে মোনাজাত শেষ করল। অতঃপর মায়ের কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আবির হকও ছেলেকে স্নেহ করলেন। আবির হক ছেলেকে তুলে বললেন, সারাদিন কোথায় ছিলি? আবিদ নিজেকে সামলিয়ে বলল, মা, সে আবারও এসেছিল। আবির হক চমকে উঠলেন, ভয়ার্ত দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। আবিদ মাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় নেই মা, ও চলে গেছে। আজ সকালে নাফিসা একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, যেন ঠিক সময় কলেজে যেতে পারে। দেরি হলে কৈফিয়ত দিতে দিতে তো নাফিসার ত্রাত্রি অবস্থা শুরু হয়ে যায়। তাই এত রিস্ক নেওয়ার চেয়ে একটু সময় নিয়ে বেরোনোটাই ভালো। নাফিসার মা সবকিছু শোনার পর রাহাত সাহেব এবং সাহানের ওপর ভীষণ রেগে আছে। নাফিসা তার একমাত্র মেয়ে, তাই ওকে নিয়ে কত স্বপ্ন সীমা বেগমের। মেয়েকে অনেক লেখাপড়া করিয়ে কোনো ভালো ছেলের সাথে তার বিয়ে দেবে, কিন্তু সাহান আর তার বাবা এটা কিভাবে ভাবছে? তোহার মা হবে আমার নাফিসা? না না, এটা কি করে হয়? নিশ্চয় নাফিসা রাজি হবে না। সীমা বেগম মেয়েকে নিয়ে অনবরত ভেবেই চলছে। এদিকে নাফিসা আজ ক্লাসে আগেই উপস্থিত হয়েছে। আব্দুল বারি স্যার আজকে ফার্স্ট পিরিয়ড নেবেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তবুও স্যার আসছেন না। এর কিছুক্ষণ পর আবিদ স্যার ক্লাসে প্রবেশ করল। ওনাকে দেখে নাফিস একটু ভয় পেল, না জানি আজ তাকে কি অপমান সহ্য করতে হয়। তারপর মনে মনে ভাবল, তাওয়াক্কালতু আলাল্লাহি। আজ আবির স্যার ক্লাসে প্রবেশ করে প্রথমেই সবার উদ্দেশ্যে সালাম দিল। ওনাকে যেন একদম অন্যরকম লাগছে। প্যান্ট আজকে গিটের উপরে পড়েছে। নাফিসাকে পুরো ক্লাসে একবারেও অপমান করেনি, বরং নাফিসা খেয়াল করলো স্যার আজকে ছেলেদেরকে বেশি প্রশ্ন করলো। নাফিসা খুব অবাক হয়ে গেল, একদিনে কি করে একটা মানুষ এতটা পরিবর্তন হতে পারে, তাও আবার আবিদ স্যারের মতো একজন আধুনিক মানুষ, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আচ্ছা, স্যার কি তবে কোনো এক সময়ে দিনকে মেনে চলতো? উফ, নাফিসা যেন চিন্তায় মাথা ঘুরছিল। সে তৎক্ষণাৎ নিজের মাথায় বাড়ি দিল, তুইও কি আর 5টা সস্তা মেয়ের মতো হয়ে গেলি, যারা কিনা গায়রে মাহারামদের নিয়ে ভেবে চলে? নাফিসা তৎক্ষণাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইল, অতঃপর ক্লাসে মনোযোগ দিল। আবিদ বাসায় আসার পর আবির হক ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে নাফিসার ব্যাপারে বললেন। আবিদ কিছুক্ষণ চুপচাপ ছিল, অতঃপর করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, তোমাকে তো আগেই বলেছি মা, তোহাই আমার সব। তোহাকে আমি খুব ভালোবাসি, তাই বলে তোহাকে কি করে মা এনে দেব? মা আনতে গিয়ে যদি সৎমা হয়ে যায়? আবির হক ছেলেকে আশ্বস্ত করে বললেন, তুই যেরকম ভাবছিস নাফিসা সেরকম মেয়ে নয়, ও অনেক দিনদার বুঝতার মেয়ে। আর তুই যেরকম চাস ও সেরকম। ওর চোখে আমি তোহার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। তুই আর না করিস না বাবা। আবিদ মায়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু খেয়াল রেখো তোহার কোনো কষ্ট আমি সহ্য করব না। আবির হক খুশি হয়ে ছেলেকে স্নেহ করলেন আর বললেন, বিকেলে বাসায় থাকিস, আমরা নাফিসাদের বাসায় যাব। এই বলে তিনি চলে গেলেন। আবিদ কিছুক্ষণ চুপচাপ মায়ের গমন পথের দিকে চেয়ে রইল। মনে মনে অনেক ভাবনা উঁকি দিচ্ছে। এতদিন সে খুব ভুল করেছে, কিন্তু আর নয়। আবিদ আবারও দিনকে পুরোপুরি মেনে চলবে ইনশাল্লাহ। কিন্তু নাফিসা তো আবিদের জীবনের সত্যিটা জানে না। যেদিন নাফিসা সব জানতে পারবে সেদিন কিরকম রিয়াক্ট করবে ও, আবিদ যেন আর ভাবতে পারছে না। অনেকদিন পর আজ কোরআনটা খুলে বসলো। মনে হয় হৃদয়টাতে মরিচা পড়ে গেছে, তাই এখন থেকে নিয়মিত কোরআন তেলাওয়াতের সিদ্ধান্ত নিল সে। আর শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। কোরআনে বলা হয়েছে সূরা হামিম সেজদায় আয়াত 36, যার অর্থ, যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহ শরণাপন্ন হন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নাফিসা নীরব দর্শকের মতো হয়ে বাবা মায়ের কথা শুনছে। মা তো বাবার সাথে ঝগড়া করেই যাচ্ছে, যেন তিনি হাল ছাড়ার পাত্রী নন। নাফিসার মনেও তুমুল ঝড় উঠেছে। একদিকে তোহা, অপরদিকে তার ক্যারিয়ার। সে একটা আনাড়ি মেয়ে হয়ে কখনোই এক বাচ্চার বাপকে বিয়ে করতে চায় না। অপরদিকে তোহার মুখটাও বারবার মনস্পটে আঘাত হানে। দ্বিধাদ্বন্দ্বহীন নাফিসা বাবা মায়ের এই অবস্থা দেখে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঘণ্টা দুয়েক পর নাফিসা দরজা খুলে বাইরে আসলো। মা, বাবা, ভাই, ভাবি সবাই এখনো আলোচনা করছে। নাফিসাকে দেখে তারা তার দিকে দৃষ্টি দিল। নাফিসা হনহন করে এসে বলল, কি শুরু করে দিয়েছ তোমরা? হ্যাঁ, আমার আর এসব শুনতে একদমই ভালো লাগছে না। আর একটা কথা শুনে রাখো, আমি তোহার মা হতে প্রস্তুত। নাফিসার এই কথায় সবাই যেন চুপ হয়ে গেছে। কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। চারিদিকে যেন পিনপত নীরবতা বিরাজ করছে। অবশেষে নীরবতা ভেঙে সীমা বেগম বলে উঠল, এটা তুই কি বলছিস নাফি? তুই আবেগের বসে এরকম সিদ্ধান্ত নিতে পারিস না। নাফিসা মায়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখো মা, আজ নয়তো কাল তোহার বাবা বিয়ে করবে। আন্টিও তো একটা বৌমা পাবে। হয়তো সবার ইচ্ছে পূর্ণ হবে, কিন্তু তোহা যে মায়ের আদর পাবে তার কি কোনো গ্যারান্টি আছে মা? ওই ছোট্ট মেয়েটা কেন শুধু শুধু কষ্ট পাবে? তাই আমি ওকে মায়ের ভালোবাসা দিতে চাই। আর তুমি নিষেধ করো না মা। সীমা বেগম মেয়ের কথার কোনো উত্তর দিতে পারছে না, শুধু ঝরঝর করে কেঁদেই চলেছে। আর মনে মনে মেয়েটার জন্য আল্লাহর দরবারে কল্যাণ চাইছে। বিকেলবেলা
কলিং বেলের আওয়াজে নাফিসা একটু হকচকিয়ে উঠল। হয়তো আবিদ তার পরিবার সহ উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে নাফিসাকেও তাদের সামনে রোবোটিক্স সিস্টেমে বসে থাকতে হবে। এটা ভাবলেই ভয়ে নাফিসার হার্টবিট দ্রুত গতিতে চলছে। একটু পরে নাফিসা খেয়াল করলো কেউ তার দরজার সামনে উঁকি ঝুঁকি মারছে। কে ওখানে? নাফিসা হাঁক ছুড়ল। সাথে সাথে একটা ছোট্ট ছায়া দেখতে পেল নাফিসা। তখন আর বুঝতে বাকি রইল না কে এটা। নাফিসা উঠে গিয়ে তোহাকে সালাম দিয়ে কোলে নিল। নাফিসার নাক মুখ সহ কপাল যেন বারবার ঘামে ভিজে যাচ্ছে। মাথার উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও নাফিসা নিজেকে সামলাতে পারছে না। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না নাফিসা। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে। এটা কি করে সম্ভব? আবিদ স্যার তোহার বাবা? আবিরা হকের ডাকে নাফিসার ভাবনায় ছাদ পড়ল। আবিরা হক নাফিসাকে বলছে, তোমার শরীর ঠিক আছে তো মা? নাফিসা করুণ দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে দৌড়ে পালাতে পারলেই সে বেঁচে যাবে। আবিরা হক আবারও বলছে, মানে বলতে চাচ্ছি যে তুমি ফ্যানের নিচে বসে এত ঘামছ কেন? নাফিসা আবিদের দিকে এক নজর তাকিয়ে বলল, আসলে আন্টি আমি একটু রুমে যাব। আবিরা হক হেসে বললেন, ঠিক আছে যাও। আবিদ তখনও নির্বিকার ফোনের দিকে তাকিয়ে নীল সাদার জগতে বুঁদ হয়ে আছে, যেন তার এদিকে কিছুই খেয়ালই নেই। নাফিসা যেন নিচের রুমে এসে হাঁফ ছেড়ে বাঁচল। উফ, কি ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গেছে। ভাবতে নাফিসার গা শিউরে উঠছে। ভাইয়ের সাথে যেই ড্রয়িং রুমে প্রবেশ করেছে অমনি আবিদ স্যারকে দেখে নাফিসা চমকে উঠেছে। আবিদ স্যার এখানে কি করছে? এখানে তো ভাইয়ার বন্ধু থাকার কথা। তার মানে আবিদ স্যারই ভাইয়ার বন্ধু? বাবা রে বাবা! ভাগ্যিস আবিদ স্যার আমাকে চিনতে পারেনি, যে আমি ওনার সেই স্টুডেন্ট যাকে আগে উনি অনেক অপমান করত। চিনলে তো সর্বনাশ হয়ে যেত। আজ নাফিসার বিয়ে। অনেক ঝড় তুফান পেরিয়ে এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছে নাফিসা। হাজার অনিচ্ছা সত্ত্বেও এক বাচ্চার বাপকে সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। মা সাময়িকভাবে বিরোধিতা করলেও অবশেষে মেয়ের সিদ্ধান্তের কাছে তাকেও হার মানতে হয়েছে। নাফিসার বিয়ে উপলক্ষে বড় কোনো আয়োজন করা হয়নি। খুব ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছে, সাথে সামান্য খেজুর মিষ্টির আয়োজন। নাফিসা নীল রঙের জামদানির ওপর গোল্ডেন বুটিকের কাজ করা জামদানি শাড়ি পরেছে। তার সাথে ম্যাচিং করে হিজাব পরেছে। হিজাবটা এমনভাবে পরেছে যেন যখন ইচ্ছা মুখের উপর নিকাবটা টেনে দেওয়া যায়। আর তোহা তার নতুন মায়ের কোলে বসে মাথাটা উপরে তুলে নাফিসার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। সীমা বেগম তো সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া করেননি। নিজের এত আদরের মেয়েকে আজ অন্যের ঘরে যেতে হবে, তাও কারোর মা হয়ে। যদিও বা আবিদকে তিনি আগে থেকে ভালো করে চেনেন, কিন্তু নিজের মেয়ের জামাই হিসেবে কখনো ভাবেননি। যাকগে, অবশেষে নতুন শ্বশুর বাড়িতে নাফিসার পদার্পণ। নতুন শ্বশুর বাড়িতে এসে যেন নাফিসার অন্যরকম লাগছে। আশেপাশে সবাই অপরিচিত। তার উপর আবিদ স্যার যখন জানতে পারবে যে এটা সেই নাফিসা, তখন কি কেলেঙ্কারিটাই না ঘটবে। সবকিছু জানার পর যদি আবিদ স্যার তাকে বাড়ি থেকে বের করে দেয়, উফ, ভয় যেন নাফিসার গলা শুকিয়ে যাচ্ছে। এরই মাঝে শাশুড়ি আবিদকে নিয়ে এসে নাফিসার মাথায় হাত রেখে একটা দোয়া পড়তে বললেন, আর আবিদ বাধ্য ছেলের মতো তাই করল। অতঃপর মায়ের কথা মতো নাফিসা এবং আবিদ 2 রাকাত সালাত আদায় করল। তাদের সাথে তোহাও রুকু সিজদা করল, কারণ নাফিসা চায়নি তোহাকে ছাড়া সালাত আদায় করতে। কারণ তার পরিবার শুরুই হয়েছে 3 জন দিয়ে। তাদের প্রার্থনা ছিল সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত। এছাড়াও অনেক কিছু, সূরা আল বাকারা, হে পরওয়ারদিগার, আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, এবং আমাদিগকে দোজখের আযাব থেকে রক্ষা করো। পরদিন তোহার জীবনের নতুন এক ভোর। তোহা তার মাকে পেয়ে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে গেছে। সারা রাত মায়ের গলা চাপড়ে ধরে ঘুমিয়েছিল। বুঝি ছাড়লেই নাফিসা তাকে ছেড়ে চলে যাবে। এমনকি বাবাইকেও কাছে ঘেঁষতে দেয়নি তোহা। আবিদ তোহার এহেন কাণ্ডে অবাক হয়ে যাচ্ছিল, যেন তোহার আর বাবাইকে কোনো প্রয়োজনই নেই। এদিকে নাফিসা বাবা মেয়ের কাণ্ড দেখে হেসে হেসে কুটি কুটি হচ্ছিল। এভাবেই আস্তে আস্তে নাফিসা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। শ্বশুর শাশুড়িও তাকে খুব ভালোবাসে। অবশ্য নাফিসাও তাদের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখে। খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের প্রতিটি বিষয়ে নাফিসা সুতীক্ষ্ণ দৃষ্টি দেয়। অপরদিকে আবিদ যতই নাফিসাকে দেখে ততই মুগ্ধ হয়ে যায়। কতটা ধৈর্যশীল আর অমায়িক মেয়েটা! নইলে কি তোহাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে? মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আবিদ। সত্যিই সে ভাগ্যবান। নাফিসা সবার প্রতি এত দায়িত্ববোধ দেখে আবিদ মনে মনে নাফিসার প্রতিও কৃতজ্ঞতা জানায়। এভাবে হাসি আনন্দে সুখ দুঃখে তাদের দিনগুলো ভালোই কাটছিল। একজন অপরজনের প্রতি শ্রদ্ধা মমত্ববোধ সমানভাবেই ছিল। আবিদের সম্পর্কেও নাফিসার ভুল ধারণাগুলো ভেঙে গেছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে জীবনসঙ্গী হিসেবে আবিদ খুব চমৎকার একজন মানুষ। কিন্তু মাঝখানে কিছু ঝড়ে হয়তো আবিদের জীবনটা উল্টে পাল্টে গিয়েছিল। যাই হোক, নাফিসা এবার নিজের দিকে একটু মনোযোগ দিতে চায়। নাফিসা বিয়ের পর থেকে ক্যাম্পাসে একদমই পা রাখেনি, তাই পড়াশোনায় অনেক পিছিয়ে গেছে। এজন্য সে নিয়মিত ক্যাম্পাসে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ির দিকটা সামলে সে ক্যাম্পাসে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু রুটিন সে ভুলে গেছে।
সাত-পাঁচ ভেবে যেই বইটা সামনে আছে সেটা নিয়েই যাবে ঠিক করলো। কিন্তু আবিদ বেরিয়ে যাওয়ার পর নাফিসা ক্যাম্পাসে যাবে ঠিক করলো। আর তাই হলো। তোহাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে নাফিসা বেরিয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল। নাফিসার ফেরার কোনো নাম নেই। এদিকে তোহাও মাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তোহা অনেকক্ষণ নাফিসাকে না দেখে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। গুটি গুটি পায়ে তোহা রুমে প্রবেশ করলো। দিদির ফোনটা হাতে নিয়ে তোহা বাবাইকে ফোন দিল। আবিদ ক্লাস শেষ করে বেরোতে যাবে অমনি মায়ের ফোন দেখে রিসিভ করলো। অপর পাশ থেকে তোহার কণ্ঠ শুনে আবিদের ঠোঁটে আপনা আপনি হাসি রেখা চলে আসলো। কিন্তু মেয়ের কণ্ঠস্বর এত ভেজা শোনাচ্ছে কেন? আধো আধো কণ্ঠে তোহা বলছে, বাবাই মাম্মামতে তাড়াতাড়ি বাতায় নিয়ে আতো। তোহার এহেন কথায় আবিদ অবাক হয়ে গেল। তৎক্ষণাৎ বলল, বাসে নিয়ে আসবো মানে? তোমার মাম্মাম কোথায়? তোহা কোমল কণ্ঠে বলল, মাম্মাম কলেজে গেছে, তুমি তাড়াতাড়ি নিয়ে আতো। কলেজে? আচ্ছা তুমি রাখো, আমি মাম্মামকে দেখছি কোথায়। আবিদ চিন্তিত হয়ে বলল। আবিদ ফোন রেখে ভাবছে, নাফিসার পড়াশোনার ব্যাপারে তো আমি কোনো খোঁজই নেইনি। ইস, এরকম ভুল কেউ করে? এখন নাফিসাকে ফোন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আবিদের। নিজেকে কষে গালাগালি দিল আবিদ। এসব ভাবতে ভাবতে নাফিসার নম্বরে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর অপর পাশ থেকে ফোন রিসিভ হলো। নাফিসা তখন ক্লাসে বসেছিল। এইমাত্র আবিদ স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। ভাগ্যিস আবিদ স্যার আজ তাকে নিয়ে কোনো কথা বলেনি, বরং ছেলেদের দিকে তাকিয়েই ক্লাস নিচ্ছিল। ভাবনার জগৎ থেকে বেরিয়ে বাইরে এসে ফোন রিসিভ করলো নাফিসা। আবিদের ফোন দেখে নাফিসা কিছুটা ভরকে গিয়েছিল। সালাম দিলেই আবিদ বলল, তুমি কোথায়? নাফিসা ফোন ধরে আমতা আমতা করতে লাগলো। বারান্দার এক পাশ থেকে অপর পাশে পায়চারি করছে সে। মিথ্যে বলা তার স্বভাব বিরুদ্ধ, আবার সত্যটাও বলতে পারছে না। হঠাৎ চোখটা আটকে গেল। কি অফিসের বারান্দায় আবিদ স্যার, আর এদিকে তাকিয়ে কেন? সব বুঝে ফেললেন নাকি? নাফিসা ভয়ে যেন কাঁপছে। আবিদ তো পুরো অবাক। সে হ্যাবলার মতো তার থেকে কয়েক ফিট দূরত্বে দাঁড়িয়ে থাকা হিজাব আবৃত মেয়েটির দিকে তাকিয়ে আছে। মুখের ভাষা যেন মুহূর্তে গায়েব হয়ে গেল তার। তৎক্ষণাৎ পা দুটো জমে গেছে। এটা কি করে সম্ভব? এই নাফিসাই আমার মানুষপ্রিয়া নাফিসা? আমি এতটাই বোকা? এবার তো লজ্জায় নাফিসার সামনে চোখ তুলে তাকাতে পারবো না। যে অপমানটাই না করেছিলাম ওকে, কিন্তু কে জানতো ওই নাফিসা আর এই নাফিসা একই ব্যক্তি। কিন্তু না, নাফিসার সামনে নিজের দুর্বলতাটা কোনোভাবেই প্রকাশ করবে না আবিদ। তাই নিজেকে সামনে নিয়ে নাফিসার সামনে যাওয়ার সিদ্ধান্ত নিল। আবিদ হেঁটে হেঁটে নাফিসার একদম সামনে চলে আসলো, যেন এতক্ষণ ধরে কিছুই হয়নি। নাফিসা ভয়ে ভয়ে বলল, স্যার আপনি? আবিদ রাগী কণ্ঠে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সাথে এটা করতে পারলে তুমি? এরপর থেকে যদি আমার অনুমতি ছাড়া বাইরে বেরিয়েছ তাহলে। আবিদের পুরো কথা শেষ হওয়ার আগেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই মুখটা অন্ধকার হয়ে গেল। নাফিসাকে বাসায় চলে যেতে বলে আবিদ দ্রুত পায়ে এগিয়ে গেল। নাফিসা ঘটনাটার আগা মাথা কিছুই বুঝতে পারল না। হঠাৎ কে ফোন করলো আবিদকে? সিংহের মতো গর্জন তোলা ছেলেটা মুহূর্তে চুপসে গেল কেন? না, এ যেন নাফিসার ভাবনার বাইরে। সে দেরি না করে তৎক্ষণাৎ বাড়ির দিকে চলল। নাফিসা বাড়িতে পৌঁছাতেই তোহা দৌড়ে এসে কোলে উঠল। তার সাথে তোহার দলবলও চলে এসেছে, সোহা, তপু সহ আরো অনেকে। তপু নাফিসাকে বলছে, জানো চাচি, ওই কাইল্লাটা না আমাদের সাথে ঝগড়া করে। নাফিসা পিচ্চিদের মুখে এই ধরনের একটা নাম শুনে অবাক হয়ে গেল। অতঃপর বলল, কাইল্লা আবার কে? তখনই সোহা বলে উঠল, চাচি, আমরা তো তমালকে কাইল্লা বলে ডাকি। ও শুধু আমাদের সাথে কেমন করে, এজন্য আমরা ওকে এই নামে ডাকি। নাফিসা অবাক হয়ে গেল। তপু আর সোহা যথেষ্ট বড়, ওদের বয়স 8 ও 9, কিন্তু তাদের বাবা মায়ের এই বিষয়গুলো খেয়াল রাখে না কেন? তাই নাফিসা ওদেরকে কোরআন দ্বারা সুন্দর করে বুঝিয়ে দিল, কোনো মানুষকে কোনো মন্দ নামে ডাকা যাবে না। সূরা আল হুজরাত আয়াত 11। অর্থ, মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম। হাতের কাজগুলো সেরে নাফিসা শাশুড়ি রুমের দিকে চলল। অবসরে শাশুড়ি মায়ের সাথে সময় কাটাতে সে ভালোবাসে। নাফিসা শাশুড়ি রুমে ঢুকতেই শুনতে পেল তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন। নাফিসা আসতেই তড়িঘড়ি করে ফোনটা কেটে দিল। নাফিসা শুধু শেষের লাইনটা শুনতে পেয়েছে। তানহা তো কোনো দোষ না করে শাস্তি পেল। নাফিসা একটু অবাক হলো শাশুড়ি মায়ের এরকম আচরণে। শাশুড়ি মা তাকে দেখে ফোন কেটে দিল। তিনি কি কিছু লুকাচ্ছেন? আবার এই তানহা নামটা এ বাড়িতে নাফিসা আগে কখনো শুনেনি। কে এই তানহা? নাফিসা এবার মনে মনে ভাবছে, আচ্ছা আমি এই সামান্য বিষয় নিয়ে এত ভাবছি কেন? শাশুড়ি মায়ের তো কোনো পার্সোনাল কথা থাকতে পারে। নাফিসা এবার এসব চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগী হলো। রাতে অনেক দেরিতে বাসায় ফিরল আবিদ। চেহারায় তার বিষণ্ণতার ছাপ। নাফিসা বুঝতে পারল আবিদ কোনো বিষয়ে খুব চিন্তিত আছে। তাই চুপচাপ আবিদকে খাবার বেড়ে দিয়ে সে নিজের কাজে চলে গেল। আবিদ আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো খেতে বসল।
পরদিন সকালে নাফিসা এক মগ কফি নিয়ে আবিদের কাছে দিতে আসলো। আবিদ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতাটা ঠিক করছিল। নাফিসাকে দেখে এক নজর তাকালো। মুখে আজও তার কোনো কথা ফুটছে না, তাই নাফিসাই আগ বাড়িয়ে প্রশ্ন করবে ভাবল। নাফিসা কফির মগটা এগিয়ে দিতে দিতে বলল, একটা প্রশ্ন করতে পারি? আবিদ তৎক্ষণাৎ কফির মগ নিজের দখলে নিয়েছে। কফিতে এক চুমুক দিয়ে বলল, বলে ফেলো, এতে অনুমতি নেওয়ার কি আছে? নাফিসা একটু আমতামতা করে বলল, আচ্ছা। তানহাকে মনে মনে এটাও ভাবছে হয়তো প্রশ্নটা করা ঠিক হয়নি। আবিদ যেন হঠাৎই থেমে গেল। মুহূর্তে কফি তার শ্বাসনালীতে প্রবেশ করেছে। সাথে সাথে প্রচণ্ড কাশি শুরু হয়ে গেল আবিদের, আর কফি যেন নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে। হাত থেকে মগটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আকস্মিক এইরকম পরিস্থিতিতে যেন সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ল নাফিসা। মুহূর্তেই তানহার কথা মাথা থেকে বেরিয়ে গেল। সাথে সাথে আবিদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল নাফিসা। ফাঁকা পিরিয়ডে আবিদ অফিসে বসে আছে, মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। সামনে শুধুই হতাশা দেখতে পাচ্ছে সে। আবিদের আশঙ্কা হচ্ছে বুঝি চিন্তা করতে করতে আল্লাহর উপর ভরসাটাই না হারিয়ে যায়। আবিদ অনেকদিন এটা খেয়াল করেছে, যখনই কোনো কাজ থাকে না, অর্থাৎ মস্তিষ্ক ফাঁকা থাকে, তখনই শয়তান এর মধ্যে নিজের ইচ্ছে মতো প্রভাব বিস্তার করে। আজও তার ব্যতিক্রম না। তাই আবিদ ফোনে রাখা কোরআনের অ্যাপসটা ওপেন করল। অতঃপর সূরা আম্বিয়ার ৮৮ নম্বর আয়াতটা মন দিয়ে পড়া শুরু করল। কোরআনের প্রতিটি আয়াত হৃদয়স্পর্শী। অথচ আবিদ কতদিন এই তিলাওয়াত থেকে নিজেকে দূরে রেখেছিল। আজকের এই আয়াতটা পড়ে মনটা অদ্ভুত এক প্রশান্তিতে ছেয়ে গেল আবিদের। সূরা আল আম্বিয়া আয়াত ৮৮। অর্থ, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবেই বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। আজ আবিদদের গ্রামের বাড়ি থেকে এক আত্মীয় এসেছে, আবিদের দূর সম্পর্কের এক দাদি। উনি নিজের পার্সোনাল একটা কাজে এসেছেন, আর এখানে তেমন কোনো আত্মীয় না থাকায় আবিদদের বাড়িতে এসেছে। কিন্তু উনি আসার পর থেকে আবিরা হক কেমন যেন ভয়ে ভয়ে আছেন। ওনাকে বিভিন্ন বাহানা, গল্পের অজুহাতে সবসময় নিজের ঘরেই রাখার চেষ্টা করছে। এমনকি তিনি যেন নাফিসার কাছেও ঘেঁষতে না পারে সে ব্যাপারেও আবিরা হক কঠোর উদ্যোগ নিয়েছে। এদিকে নাফিসাকে বলে দিয়েছে আজ যেন সে শুধু তোহাকেই সময় দেয়, ওদের এখন কোনো দরকার নেই। সব দিকটা আবিরা হক নিজেই সামলাবে। তাই তোহাকে নিয়ে যেন নিজের রুমেই থাকে নাফিসা। আবিরা হকের এরূপ কথায় নাফিসা ভীষণ অবাক হলো, আর মনে মনে ভাবতে লাগলো সব শাশুড়ি চায় তার শ্বশুর বাড়ির কেউ আসলে যেন তাদের কোনো অসুবিধা না হয় সে খেয়াল রাখতে, ঠিকমতো তাদের আপ্যায়ন করতে। কিন্তু আমার শাশুড়ি বাড়ির মেহমান থেকে দূরে রাখতে চাইছে কেন? আর কেনই বা ওই বুড়িকে সারাক্ষণ পাহারা দিয়ে রেখেছে? পরদিন সকালবেলা নাফিসা রান্নাঘরে রান্না করছে। হাজারো হোক বাসায় অতিথি এসেছে বলে কথা, আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চায় না নাফিসা। তাই মনের মাধুরী মিশিয়ে রান্নাঘরে রান্না করছিল নাফিসা। তখনই হাজেরা দাদি এসে হাজির। একটু উঁকি ঝুঁকি দিয়ে রান্নাঘরে ঢুকে নাফিসার উদ্দেশ্যে বলল, কি গো নাতবউ, কি রান্ধো? নাফিসা মুচকে হেসে দাদির দিকে তাকিয়ে বলল, কাল থেকে কুশল বিনিময় ছাড়া তেমন কিছু কথাই হয়নি। এই তো দাদিমা, সব রান্নাই শেষ, এখন শুধু মেয়েটার জন্য একটু নুডলস রান্না করছি। দাদিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা মরা মাইয়াডারে নিজের মাইয়াই মনে করো, অন্যের সাওল ভাইব্বা মাইয়াডারে কষ্ট দিও না। ততক্ষণে তাদের এই কথোপকথনে আবিরা হকের কানে পৌঁছে গেছে। তিনি আর দেরি না করে ওই চাচিকে দরকার আছে বলে ডাকলেন। বুড়ি পরদিন সকালে অনেকক্ষণ ধরে আবিদের ফোনটা বেজে চলেছে, কিন্তু আবিদ ওয়াশরুমে থাকায় রিসিভ হচ্ছে না। এর মধ্যে নাফিসা রুমে ঢুকলো। এই আবিদের একটাই সমস্যা, ওয়াশরুমে ঢুকলে সর্বনিম্ন তার আধা ঘন্টার সময় লাগবে। নাফিসা ভেবে পায় না আবিদ এতক্ষণ ওয়াশরুমে কি করে। যাই হোক, ৭-৫ ভেবে নাফিসা আবিদের ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতে দেখল একটা আননোন নাম্বার, কিন্তু এতবার মিসড কল। দেখতে দেখতে আবারও ফোন আসলো, তাই নাফিসা ফোনটা রিসিভ করার সিদ্ধান্ত নিল। রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে কোনো পুরুষের কণ্ঠ ভেসে আসলো। ছেলের কণ্ঠ শুনে নাফিসা ফোন কেটে দেওয়ার সিদ্ধান্ত নিল। যেই ফোনটা কেটে দিবে অমনি লোকটার কিছু কথা শুনে নাফিসা থমকে দাঁড়ালো। কি শুনছে এসব নাফিসা? যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না, হয়তো ভুল শুনেছে। তাই ভালোভাবে শোনার জন্য ফোনটা আবারও কানে চেপে ধরল। কিছুক্ষণ পর নাফিসার হাত থেকে ফোনটা ধপ করে মাটিতে পড়ে গেল। তার আর কিছুই মনে নেই। এরপর নাফিসা চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল। নাফিসা চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখল সাদা পোশাক পরিহিতা কয়েকজন মহিলা। পরক্ষণেই নাফিসা বুঝতে পারল সে হাসপাতালের বেডে শুয়ে আছে, আর আশেপাশে নার্সরা তাকে পর্যবেক্ষণ করছে। একটু পরেই শুনতে পেল নার্সরা হাঁক ছুটছে, রোগীর জ্ঞান ফিরে এসেছে, আপনারা ভিতরে আসতে পারেন। তখন আবিদ, সাহান, তোহা সহ পরিবারের সব লোকজন রুমে প্রবেশ করল। সবার মুখগুলো মলিন হয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। তোহা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। নাফিসা খুব অবাক হয়ে গেল, সে হাসপাতালে কি করে এলো? আর এরই মধ্যে বাড়ির সকলে এখানে উপস্থিত হয়েছে। সে জ্ঞান হারালো কি করে?
তবে এইটুকু মনে আছে যে সে আবিদের ফোন রিসিভ করে একটা লোকের মুখে কিছু বাক্য শুনেছিল, আর সেই বাক্যগুলো ছিল তার জন্য তীরের মতো। এই কয়েকটা বাক্যই নাফিসার জীবনের সুখ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। এখনও শুধুই আবিদের ফোনের সেই লোকটার কথাগুলো কানে বাজছে। নাফিসা আর সহ্য করতে পারছে না। এদিকে নাফিসার মা কেঁদে কেঁদে একাকার। তার মেয়ে তো জীবনে কোনোদিন জ্ঞান হারায়নি, তাহলে আজ কেন এমন হলো? হয়তো শ্বশুর বাড়িতে বেশি চাপে ছিল, মেয়ে হয়তো মুখ ফুটে এতদিন কিছু জানায়নি। তাই সীমা বেগম নাফিসার কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম, সেই কয়েক ঘন্টা ধরে তোর জ্ঞান ফিরছিল না বলে সীমা বেগম খুব কাঁদতে লাগলেন। তোহা তো মায়ের কাছে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছে, কিন্তু আজ যেন নাফিসা তোহাকে কাছে টেনে নিতে চাইছে না। এক নজর তোহার দিকে তাকিয়ে নাফিসা হঠাৎই মায়ের হাতটা নিজের শরীর থেকে সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কোথা থেকে যেন শক্তিও পেয়ে গেল। একদম আবিদের সামনে এসে দাঁড়ালো নাফিসা। অতঃপর নিজের দুই হাতে আবিদের শার্টের কলার দুটো চেপে ধরল। আবিদ খুব অসহায় দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে আছে। নাফিসার এরকম আচরণের সাথে আবিদ আগে কখনো পরিচিত ছিল না। হঠাৎ নাফিসা এরকম আচরণে সবাই কিছুক্ষণের জন্য চুপসে গেছে। কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নাফিসার দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। কাঁদো কাঁদো কণ্ঠে নাফিসা বলল, আচ্ছা আবিদ, আমি কি তোমার খুব বড় কোনো ক্ষতি করেছি? কেন আমাকে ঠকালে? বলো, কেন আমাকে ঠকালে? নাফিসার এরকম কথায় সীমা বেগম ভীষণ চমকে উঠল। তার মানে তার ধারণাই সত্যি, আবিদ একটা ঠকবাজ ছেলে। তিনি তাড়াতাড়ি মেয়ের কাছে এসে বলতে লাগলেন, নাফি, তুই এসব কি বলছিস? আবিদ তোকে ঠকিয়েছে মানে? নাফিসা এবার আর নিজেকে সামলাতে পারল না। ঝরঝর করে কেঁদে বলল, হ্যাঁ মা, এই আবিদ একজন ঠকবাজ। নাফিসার এহেন কথায় আবিদ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। নাফিসা একবার মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আবিদ একদম ঠক। ও মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করেছে মা। আমি কখনো ভাবতেও পারিনি আবিদের এই মুখোশের আড়ালে কত ভয়ঙ্কর একটা রূপ আছে। এই লোকটাও আমাকে ঠকাতে পারে, এটা আমার কল্পনাও ছিল না। কিন্তু আজ সকালে আমি অনেক গোপন তথ্য জেনেছি মা, যেটা জানলে তোমরাও চমকে উঠবে। সীমা বেগম মেয়ের কথায় সায় দিয়ে বললেন, এজন্যই তো আমি তোকে আবিদের সাথে বিয়ে দিতে চাইনি। তোর মতো আনারি একটা মেয়ের পাশে আবিদকে মানায় না। কিন্তু তখন কেউ আমার কথা শুনুনি। আমি আগেই ভেবেছিলাম এরকমই কিছু একটা ঘটবে। আবিদ বিবাহিত, সাথে একটা বাচ্চাও আছে। এরকম একটা পরিবারে আমার মেয়েটা কি করে নিজেকে মেনে নেবে? আবিদ মা মেয়ের এহেন কথায় অসহায়ভাবে তাকিয়ে আছে, যেন সে জেলখানার কোনো গুরুতর অপরাধী। আবিরের হকও কি বুঝছে কে জানে। তিনিও আঁচল দিয়ে মুখ চেপে কেঁদে চলেছে। এদিকে সীমা বেগমের আর তর্স হয়েছে না। তিনি জামাইয়ের কুকর্ম শোনার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আছে। তাই নাফিসাকে উদ্দেশ্য করে বললেন, আসল কথাটা বলে ফেল না নাফি, প্রয়োজনে আমি তোকে আবিদের থেকে ছাড়িয়ে নিয়ে যাব। সাহান মায়ের এহেন কথায় মনে মনে খুব রেগে গেল। তবুও শান্ত কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলল, উফ মা, এসব তুমি কি বলছো? তুমি জানো না এরকম বলতে নেই? জানো হাদিসে আছে, আর তোমাদের ওপর যদি কোনো বিপর্যয় আসে তবে এমনটা বলবে না যে ইস, যদি এমনটা না করতাম তাহলে তো আজ এমন পরিণামে ভুগতে হতো না। বরং বলবে আল্লাহ তকদিরে যা নির্ধারণ করে রেখেছেন তাই হয়েছে। যদি কথাটা শয়তানের দরজা খুলে দেয়। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 6441। সীমা বেগম ছেলের এই ধরনের কথায় গর্জে উঠলেন। তুই দেখেছিস না ছোট বোনটার কি অবস্থা? যদি আবিদ খুব ভালোই হতো তাহলে তো নাফিকে এখন হাসপাতালে থাকতে হতো না। সাহান আবিদের দিকে এক নজর তাকিয়ে দেখল আবিদ যেন পাথর হয়ে গেছে। এমনকি চোখের পলকও পড়ছে না, মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না। আবিদ ভাবনার সাগরে ভাসছিল। হঠাৎই সকালের ফোনটার কথা মনে পড়ল। আবিদ নাফিসাকে নিজের ফোনটা রিসিভ করতে বলল। আর তার কিছুক্ষণ পরে নাফিসার জ্ঞান হারায়। তাহলে কি নাফিসা ওই লোকটার ফোন রিসিভ করেছিল? সর্বনাশ, এবার কি হবে? তখন নাফিসা আবারও বলতে শুরু করলো, আমি তো শুধু তোহার জন্যই এই বিয়েটা করেছি আবিদ। কেন আমাকে ঠকালে? আগে জানলে তো কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। আবিদ নাফিসাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলল, নাফিসা, আমি তোমাকে সবকিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু আবিদকে পুরো কথা বলতে না দিয়ে সাহান বলতে শুরু করলো, দেখো নাফিসা, আমি আর বাবা সবকিছু জানি, আর জেনে শুনে এখানে তোর বিয়েটা দিয়েছি। তোকে সব সত্যি বলার প্রয়োজন মনে করিনি, তাই এতে আবিদের কোনো দোষ নেই। নাফিসা অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। তার মানে বাবা আর ভাইয়া সবকিছু জানতো। এদিকে সীমা বেগমের বিস্ময় কাটছে না। তিনি সবকিছু জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। নাফিসা মায়ের মনটা বুঝতে পেরে বলল, জানো মা, তোহা আমার মেয়ে নয়। কথাটা শেষ করতে না করতেই নাফিসার চোখ দুটো অশ্রুতে ফেটে পড়ল। সীমা বেগম চোখ বড় বড় করে বললেন, কি বলিস? তোহা তোর মেয়ে নয় মানে? ও আবিদের মেয়ে হলে তো তোর মেয়েও হবে। এই দাঁড়া দাঁড়া, আমরা তো জানি তোহা আর আবিদ বাপ বেটি। এখন তুই বলছিস তোহা আবিদের মেয়ে নয়? আমার তো সবকিছুই গুলিয়ে যাচ্ছে।
নাফিসা কেঁদে কেঁদে বলল, হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ, কিন্তু এটা কি করে হয়? আর আবিদ তো বিবাহিত ছিল, সেক্ষেত্রে তোহা তার মেয়ে হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আবার এমন হয়নি তো যে তোহা আবিদের বিয়ের আগে কোনো কুকর্মের ফল? আর সত্যিটা ধামাচাপা দেওয়ার জন্য আবিদ এত নাটক করছে। সাহান আর চুপ করে থাকতে পারল না, মাকে তৎক্ষণাৎ মাঝপথে থামিয়ে দিল। তুমি আবিদের উপর এরকম অপবাদ দিতে পারো না মা, সব কিছুতে ধারণা করতে নেই, নিশ্চয়ই কতক ধারণা পাপ। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। আবিদ ভেবেছিল সবকিছু সামলে নিতে পারবে, কিন্তু এখন তো জল অন্যদিকে গড়াচ্ছে, সবকিছু যেন আবিদের হাতের বাইরে চলে যাচ্ছে। এখন তো তার চরিত্র নিয়েই রীতিমতো টানাটানি শুরু হয়েছে। খুব কাছের মানুষদের থেকে এত বড় আঘাতটা সহ্য করাও কঠিন। সাহান তৎক্ষণাৎ মাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মা, তুমি এতক্ষণ আবিদের সম্পর্কে কি যেন বলছিলে? তাহলে এবার সত্যিটা শোনো। চারিদিকে পিনপত নীরবতা বিরাজ করছে, কেউই কোনো কথা বলছে না। নাফিসার মাথায় শুধু সকালের ফোনের কথাগুলো ভেসে আসছে। নাফিসা সকালে ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসলো, কি শালাবাবু, আমার টাকার ব্যবস্থা করো, নইলে আমি পুলিশে যাব, বলবো যে আমার মেয়ে তোহাকে তোমরা জোর করে নিজের কাছে রেখেছ, আর তখন তোমার বউ নাফিসাও সব সত্যি জেনে যাবে। আর তখন কি হবে জানো? তোহার সাথে নাফিসার সৎ মায়ের মতো আচরণ করবে। বলেই লোকটা হো হো করে হাসতে শুরু করলো। এরপর নাফিসার আর কিছুই মনে নেই। তারপর কিভাবে যে হাসপাতালে আসলো তাও জানে না। সে আবির হকের দিকে তাকিয়ে দেখল তিনি নীরবে চোখের জল ফেলে যাচ্ছেন। এদিকে তোহার সম্পর্কে এই উল্টোপাল্টা কথা। অপরদিকে আবিদ নাকি একজন অবিবাহিত পুরুষ ছিল। এসব ভাবতে ভাবতে নাফিসার মাথা পাগল হয়ে যাচ্ছে। সে কিছুতেই দুয়ে দুয়ে চার মিলাতে পারছে না। সবার নীরবতা ভেঙে সীমা বেগম বলে উঠলেন, তাহলে তোহাকে? আবিদ যদি অবিবাহিতই হতো তাহলে তোহা কার সন্তান? দিস ইজ দ্য কোয়েশ্চেন, হু ইজ তোহা? আবিদ মায়ের দিকে তাকিয়ে বলল। সীমা বেগম ছেলের কথা কেড়ে নিয়ে বলতে লাগলো, আচ্ছা আবিদ, তোহাকে আবার রাস্তা থেকে তুলে আনুনি তো, নাকি অন্য কিছু? সাহান এবারে রাখতে গিয়েও থেমে গেল। শান্তস্বরে মাকে বলল, দেখো মা, পুরো কথাটা না জেনে এভাবে ধারণা করা ঠিক না। জানো, এই ধারণা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, সূরা আল হুজরাত আয়াত 12, অর্থ, মুমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। তারপর আবিদ সাহানকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ দোস্ত, এখন একটু চুপ কর, আমার আর ভালো লাগছে না এসব, আমি আর পারছি না, তোহাকে ছাড়া যে আমি নিজেকে ভাবতেও পারি না। আবিদ অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলল। নাফিসা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার কলিজাটা কেউ টেনে নিতে চাইছে। এদিকে তোহা এসে পায়ের কাছে দাঁড়িয়ে নাফিসার ড্রেস টেনে ধরেছে। সেদিকে নাফিসার কোনো খেয়ালই নেই, শুধু মনে হচ্ছে ওই অপরিচিত লোকটা যদি তোহাকে কোনোভাবেই নিয়ে যায় তাহলে তো মরেই যাবে। নিচের দিকে তাকিয়ে দেখে তোহা 2 হাত বাড়িয়ে আছে। নাফিসা তাড়াতাড়ি মেয়েকে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। তোহা পরম আনন্দে মায়ের বুকে মুখ লুকালো। কিছুক্ষণ পর আবিদ নাফিসার কাছে এসে অপরাধী সুরে বলতে লাগলো, সরি নাফিসা, আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি তোহাকে খুব ভালোবাসতাম, তো তাই ওর জন্য একটা মা আনতে চেয়েছিলাম। আমি জানি তোমাকে আগেই সবটা বলা উচিত ছিল, কিন্তু আমি খুবই স্বার্থপর হয়ে গিয়েছিলাম নাফিসা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। নাফিসা তোহাকে জড়িয়ে ধরে কাঁদছে আর চুমু দিচ্ছে। কেউ দেখলে বোঝার উপায় নেই যে ওরা নিজের মা মেয়ে নয়, যেন এ বন্ধন চিরদিনের। আবিদ মুগ্ধ হয়ে মা মেয়ের এই ভালোবাসার দৃশ্যটা দেখে যাচ্ছে, যাতে নেই কোনো স্বার্থ। আবির হক চোখের পানি মুছে এগিয়ে আসলেন নাফিসার দিকে, অতঃপর বললেন, আমাদের তুই ভুল বুঝিস না রে মা, সেদিন তোর ওই দাদিমাকে তোর সাথে এজন্যই বেশি কথা বলতে দেয়নি। যদি উনি তোহার ব্যাপারে সবকিছু তোকে বলে দেয়, আর তুই যদি তোহাকে আগের মতো ভালো না বাসিস, বলেই তিনি হু হু করে কেঁদে ফেললেন। নাফিসা শাশুড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অতঃপর ভেজা ভেজা কণ্ঠে বলল, তোহা কে আমি আর সেটা জানতে চাই না, আজ থেকে ও আমার মেয়ে, এটাই ওর পরিচয়। তোহা আর আমার মাঝে যদি কেউ আসতে চেষ্টা করে তাহলে তাকে কিন্তু আমি ছাড়ব না, এমনকি ওই অপরিচিত লোকটাও না, যে আবিদকে ব্ল্যাকমেল করে। বাড়িতে এসে নাফিসা সেই যে তোহাকে নিয়ে রুমের ভেতর ঢুকেছে, এরপর 3 ঘন্টা হয়ে গেল শুধু নাফিসা মেয়েকে নিয়ে রুম থেকে বেরোচ্ছে না। তোহাও মাকে কাছে পেয়ে কেমন যেন চুপসে গেছে। সে এই বয়সে মাকে বুঝতে শিখে গেছে, মায়ের রাগ ভালো লাগা সবকিছুই সে বুঝে যায়। রাত 9টার দিকে আবিদ বাসায় ফিরল। ফিরেই দেখল নাফিসা মেয়েকে নিয়ে রুমের দরজা বন্ধ করে ভিতরে রয়েছে। মায়ের মুখে শুনল সারাদিন সে রুম থেকে বেরোয়নি। অবশেষে আবিদের ডাকাডাকিতে নাফিসা বেরিয়ে এলো, কিন্তু ওর মুখে স্পষ্ট ভয়ের ছাপ। হয়তো এখনো তোহাকে হারানোর ভয়টা কাজ করছে।
ঘণ্টাখানেক পরে আবিদ ফ্রেশ হয়ে দেখল তোহা ঘুমিয়ে পড়ছে আর নাফিসা বারান্দার রেলিং ধরে আকাশ পানে তাকিয়ে আছে। আবিদ চুপচাপ নাফিসার পাশে গিয়ে দাঁড়ালো। কি অবস্থা হয়েছে নাফিসার? একদিনে চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে। আবিদ কিছুক্ষণ নাফিসাকে পর্যবেক্ষণ করল, অতঃপর বলল, নাফিসা, আমি তোমাকে সবকিছু বলতে চাই। নাফিসার কোনো রেসপন্স নেই, যেন নাফিসার হাসি খুশি মনটা মরে গেছে, কোনো কথাও ঠিকভাবে বলছে না। তাই আবিদ আবারও বলতে শুরু করলো, দেখ নাফিসা, আমি জানি এটা তোমার পক্ষে মেনে নেওয়া কষ্টের, তবুও বলছি, প্লিজ বোঝার চেষ্টা করো। তখন আমাদের পরিবারের অবস্থা এমন ছিল যে তানহাকে হারিয়ে সবাই খুব ভেঙে পড়েছিল। এবারে নাফিসা আবিদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তখন আবিদ আবারও বলতে শুরু করলো, জানো নাফিসা, আমার ছোট্ট একটা মিষ্টি বোন ছিল। আমাদের মাঝে যেমন ঝগড়াঝাটি মারামারি হতো, তেমনি একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। এভাবেই আস্তে আস্তে আমরা বড় হই, কিন্তু বোনকে যে একসময় শ্বশুরবাড়ি পাঠাতে হবে এটা আমার মাথায় ছিল না। এভাবেই ওর জন্য কত প্রস্তাব যে বাবা রিজেক্ট করেছে। এরপর একদিন একটা প্রস্তাব আসলো, বাবা সেটাতে আগ্রহ প্রকাশ করলো। তারপর সবার পছন্দ হওয়ায় সেখানেই তানহার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন তানহা খুব কেঁদেছিল। আমার মনে হচ্ছিল যেন আমার কলিজাটা কেউ টেনে ধরেছে। ও যাওয়ার পর থেকেই বাড়িটা যেন নিষ্প্রাণ হয়ে গেছে। প্রতিদিনই ফোনে ওর সাথে কথা বলি, ও নানান কথা বলে। ওর শাশুড়ি ওকে খুব ভালোবাসে। সজীব ভাই যেন ওর সুখের জন্য সবকিছুই করতে পারে। দিন শেষে তানহার মুখের এই কথাগুলো শুনলে যেন মনে অনেক শান্তি আসে। ওকে সুখী দেখে আমরা সবাই খুব নিশ্চিন্ত ছিলাম। কিন্তু ওর এই সুখ বেশি দিন টিকল না। তার আগে একটা ঝড় এসে সব লন্ডভন্ড করে দিল। সজীব ভাই আস্তে আস্তে কেমন যেন পাল্টে যেতে লাগলো। সারাদিন সময় তিনি তানহার গায়ে হাত তুলতেও দ্বিধা করেননি। এভাবেই আস্তে আস্তে তানহা বুঝতে পারল সজীব ভাই পরকীয়ায় আসক্ত। নিজের কাছের মানুষটা যখন এভাবে অন্য কোনো নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, তার কাছে সবকিছু কতটা যে কঠিন হয়ে যায় সেটা সেই ভুক্তভোগী জানে। তানহার হয়েছিল সেই দশা, না পারছিল গিলতে, না পারছিল ওগলাতে। কিন্তু এত কিছুর পর তানহা আমাদের এসব জানায়নি। ওর শাশুড়ি ছেলের কথায় তানহাকে নির্যাতন করত, আর সজীব ভাই তো ওকে পথের কাঁটা মনে করত। ওর কোনো কথাই তার সহ্য হতো না, তবুও তানহা কোনো প্রতিবাদ করত না। সজীবকে অনেক বোঝাতো এটা জেনা, এমনকি কোরআনের আয়াতও বলতো। এর সম্পর্কে কোরআনে যে শাস্তির কথা বলা হয়েছে তাও বলতো, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা আন-নূর। কিন্তু সজীব ভাই কিছুতেই তানহার কথা শুনেনি, কারণ তিনি আগে থেকে পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, যেটা বিয়ের পরও তার পিছু ছাড়েনি। তখন তিনি তার হালাল সম্পর্কে তৃপ্তি পেতেন না, বরং পুরোপুরি হারামে বুঁদ হয়েছিল। তানহা বোঝাতে গেলে উল্টো তানহাকে আরো বেশি নির্যাতন করত। তখন ওর শাশুড়িও ছেলের কথা শুনে তানহাকে প্রচুর জ্বালাত। তবুও তানহা আল্লাহর কাছে সাহায্য চাইত, কিন্তু সজীব ভাই যেন ওকে আর সহ্যই করতে পারত না। সেদিন তানহা জানতে পারল ও প্রেগন্যান্ট। তখন ভেবেছিল হয়তো সজীব এবারে ফিরে আসবে, কিন্তু না, সজীব ভাই ওর ধারণাকে ভুল প্রমাণিত করে ওর ওপর অপবাদ দিল। ওর শাশুড়িও এতে সায় দিল। এতে তানহার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সজীবের পায়ে ধরে বলেছিল যেন ওর প্রতি নিজের মতো কুধারণা পোষণ না করে, কিন্তু এতে সজীবের মনে সামান্যতম পরিবর্তন হয়নি। উল্টো সজীব ভাই তানহাকে ওর বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে বলে। সজীবের এরকম নোংরা মানসিকতা দেখে অবশেষে তানহা বাড়ি ফিরে এসে আমাদেরকে সব খুলে বলে। আমি যেন সেদিন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না। ও শুধু আমাকে এটাই বলেছিল, ভাইয়া, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানকে তুই নিজের সন্তানের মতো মানুষ করবি। ওকে আমি মায়ের ভালোবাসা দিতে পারবো কিনা জানি না। যদি আমার কিছু হয়ে যায় তবে তুই ওকে একটা মা এনে দিবি। দুই ভাই বোন সেদিন অনেক কেঁদেছিলাম। সেদিন চেয়েছিলাম ওকে সারা জীবন আগলে রাখবো, কিন্তু আমি ভাই হয়েও পারলাম না। এই পর্যন্ত বলে আবিদ 2 হাতে মুখ চেপে কাঁদতে শুরু করলো। এদিকে নাফিসা পাথর হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথা বলার মতো শক্তি হারিয়ে গেছে। শুধু 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিদ নিজেকে সামলে নিয়ে আবারও বলতে লাগলো, তারপর 7 মাস কেটে যায়। হঠাৎ একদিন সজীব ভাই এসে হাজির। ওকে দেখে তানহা খুব ভয় পেয়েছিল, কিন্তু ও এমনভাবে এসেছিল আগের করা পাপগুলোর জন্য তানহার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। আমরা তখন খুব অবাক হয়ে যাই সজীব ভাইয়ের এভাবে পাল্টে যাওয়াতে। তারপর সে তানহাকে নিতে চায়, কিন্তু আমরা দিতে না চাইলে তানহাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। তানহাও এতদিন পর সজীবকে পেয়ে সমস্ত দুঃখ ভুলে ওকে কাছে টেনে নেয়। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই আমরা তানহাকে সজীব ভাইয়ের সাথে যেতে দেই। এরপর শ্বশুর বাড়িতে ফিরে ভালোই কাটছিল তানহার দিনকাল। তানহাকে রোজ ফোন করে ওর খোঁজ খবর নিতাম।
ও তখন বলতো সবাই খুব ওর দেখাশোনা করে, তাই আমরাও ভেবেছিলাম হয়তো সজীব ভাই পাল্টে গেছে। মা বাবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু আমাদের ধারণাটা খুব ভুল ছিল। সে যে আমার বোনের জন্য আরো বড় গর্ত করে রেখেছে তা আমরা বুঝতেই পারিনি। ওর ডেলিভারির ঠিক আগে একদিন একটা ফোন আসলো। তানহাকে ডাক্তারের কাছে নেওয়ার সময় ওর গাড়ি অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছে, তাই ওকে হসপিটালে নেওয়া হয়েছে। এই কথা শোনার সাথে সাথে যেন আমার পায়ের নিচে মাটি সরে গেল। সেই মুহূর্তে কি করে যে আমি সেই হসপিটালে পৌঁছেছি বলতে পারবো না, কিন্তু তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছেও বোনটার সেই হাসি মাখা মুখটাকে দেখতে পাইনি। হসপিটালের এক কেবিনের সামনে বোনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলাম। ডাক্তার জানালো ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। সে অনুযায়ী ওটি রেডি করা হলো। অনেক রক্তক্ষরণ হওয়ায় আমার শরীর থেকে রক্ত নিয়ে ওর শরীরে দেওয়ার কথা ছিল, কিন্তু তা আর হলো না। তোহা জন্মের পর আর তানহার জ্ঞান ফিরে আসেনি। ও চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যায়। তানহাকে হারানোর এই শোক আমাকে পাথর করে দিয়েছিল। আমি পুরো 3 দিন ঘরে বন্দী ছিলাম। কিছুদিন পর তোহাকে আমি নিজের কাছে নিয়ে আসি। সজীব ভাইয়ের প্রতি বিশ্বাস উঠে যায়। আমি যখন সজীব ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলি তখন উনি আমাকে হুমকি দেয় তোহাকে আমাদের থেকে কেড়ে নেয়ার। যদি তানহার ব্যাপারে কোনো কথা বলি তাহলে তোহাকে উনি আইনিভাবে হলেও নিয়ে যাবে। তখন আল্লাহর প্রতি ভরসার জায়গাটাও অনেকটা নড়বড়ে হয়ে গেল আমার। পিছিয়ে গেলাম আমি দিন থেকে। কি লাভ আর এতটা ভালো সেজে, যেভাবে জীবন দিয়ে মানুষকে মূল্য দিতে হয়। এরপর মা তোহার কথা ভেবে আমাকে আর ওসবের মধ্যে যেতে দেয়নি। সেদিন থেকে তোহাকে আমি নিজের মেয়ে মনে করে বড় করছি। আমার পরিচিত জন ছাড়া সবাই জানে তোহা আমার মেয়ে, আর এজন্য তোমাকে আমি বলিনি যে তোহা আমার মেয়ে নয়, কারণ ওর জন্য আমি মামি আনতে চাইনি, একটা মা আনতে চেয়েছিলাম। সজীব ভাইয়ের পরপরই ওই মেয়েটাকে বিয়ে করে নেয়, কিন্তু আমাদের ওপর থেকে সজীব ভাইয়ের নজর এখনো যায়নি। আমাদের সম্পত্তির প্রতি তার নজর পড়েছে, তাই তোহাকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমরা ওকে দিতে না চাইলে উনি ওর বিনিময়ে টাকা চায়। আমি দিতে অস্বীকার করলে উনি তোহার ক্ষতি করতে চাইতো। তাই আমার চাকরিটা এখানে হওয়ার পর আমরা সবাই ঢাকায় চলে আসি, যাতে ওরা আমাদের খুঁজে না পায়। কিন্তু দেখো, ঠিক খুঁজে বের করেছে। আবিদ এই পর্যন্ত বলতে বলতে হাঁপিয়ে উঠেছে। নাফিসা সবসময় তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করে, কারণ এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তখন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। সেই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ, যখন বান্দার সাথে রবের কথোপকথন হয়। আহা, কি মধুর সেই সময়। আজও নাফিসা তাহাজ্জুদ সালাত আদায় করল, আল্লাহর কাছে সাহায্য চাইল, তোহার জন্য কল্যাণ প্রার্থনা করল, নিজের এবং পরিবারের সকলের জন্য ক্ষমা প্রার্থনা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আল জারিয়াত আয়াত 18, অর্থ রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। প্রায় 1.5 ঘন্টা ধরে কেঁদে চলেছে তোহা। স্বপ্ননীরের প্রতিটি মানুষ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তোহার কান্না কেউ থামাতে পারছে না। তোহার আশেপাশে চকলেট খেলনা দিয়ে ইতিমধ্যেই ভরে গেছে, কিন্তু তারপরও কোনো কাজ হচ্ছে না। অবশেষে তোহার বাবাই আবিদ মেয়ের কান্না শুনতে না পেরে স্বপ্ননীরের ছাদের উপর উঠে গেল। তিনি মেয়েকে সবার চেয়ে বেশি ভালোবাসেন, কোনো কিছুর বিনিময়ে তোহাকে কষ্ট দিতে চায় না। কিন্তু আজ মেয়েটার জেদটা যেন কমছেই না, আর কিছুক্ষণ এভাবে কাঁদলে যেন অসুস্থ হয়ে পড়বে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিদ মেয়েকে নিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তোহার বয়স 3 বছর। তোহা তার দিদি, দাদু আর বাবায়ের সাথে একটা অনুষ্ঠানে এসেছে। আবিদ একটা ইউনিভার্সিটির লেকচারার, তার মধ্যে দিনদারিতা খুব একটা নেই বললেই চলে, কিন্তু তোহার জন্য সে সবকিছুই করতে রাজি। আজ তার বন্ধু সাহানের মেয়ের আকিকায় তাদের দাওয়াত পড়েছে, তাই বাড়ির সবাই মিলে এসেছে। আসার পর থেকে তোহা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে এমন জেদ উঠল যে আর কেউই থামাতে পারছে না। মা, মা, কোথায় গেলে তুমি? আমি বেশি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি আমার রুমে একটু খাবার পাঠিয়ে দাও। নাফিসা একটা কলেজ ব্যাগ ঘাড়ে নিয়ে তাড়াহুড়ো করে বাসায় ঢুকতে ঢুকতে তার মাকে বলল, কিন্তু নাফিসার খেয়ালই ছিল না যে আজ বাসায় অনুষ্ঠান, এজন্য অনেক গেস্ট এসেছে। এভাবে নাফিসার ডাকাডাকিতে গেস্টদের অনেকেই তার দিকে তাকালো। এরকম একটা পরিস্থিতির জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সবাই কেমন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইস, কি লজ্জা! আগে জানলে তো এভাবে মাকে ডাকতামই না। নাফিসা নিচের দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবছিল। চারিদিকে যেন পিন পতন নীরবতা বিরাজ করছে, কারণ নাফিসার এরকম হাঁক ডাকে তোহা একদমই চুপ হয়ে গেছে। এবার কান্নার পরিবর্তে যেন নাফিসার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নাফিসা মায়ের কোনো সারা শব্দ না পেয়ে যেই মাকে খোঁজার জন্য চারদিকে একটু চোখ বুলাবে, অমনি তার চোখটা আটকে গেল তোহার দিকে। তোহা তার গোল গোল কান্না ভেজা চোখে নাফিসার দিকে তাকিয়ে আছে। নাফিসা 1 পা 2 পা করে এগোতে এগোতে একদম তোহার সামনে গিয়ে দাঁড়ালো। তোহা তার দিদির কোলে উঠেছে। মাশাআল্লাহ, গুলটু বেবি, কি নাম তোমার? নাফিসা তোহার 2 গালে হাত টেনে বলল। তোহা যেন এবারে চোখ দুটো আরো বড় বড় করে তাকালো, কিন্তু কোনো কথা বলছে না।
নাফিসা আবারও বলতে শুরু করলো, তোমার চোখ দুটো তো খুব সুন্দর, কিন্তু লাল হয়ে গেছে, তুমি কি কেঁদেছ বুঝি? তোহা কোনো কথা না বলে চুপচাপ শুনছে। নাফিসা আবারও বলছে, তুমি আমার সাথে যাবে আমার রুমে? আমার সাথে খেলবে তুমি? যা যা বাবা, তুমি তো কথাই বলছো না। সরি, আমি তাহলে চলে যাচ্ছি। এই বলে নাফিসা চলে যেতে যাওয়ার জন্য যেই পা বাড়ালো অমনি পেছন থেকে হিজাবে একটু টান পড়ল। পেছন ফিরতে দেখলো তোহা হাত দিয়ে নাফিসার হিজাব টেনে ধরেছে। নাফিসা মুচকি হেসে আরেকবার তোহার গালটা টেনে দিল। অমনি নাফিসার মা সীমা বেগম উপস্থিত হলেন। অতঃপর বললেন, তোর খাবার আমি রুমে রেখে এলাম। আরে তোহা, তোমার কান্না থেমেছে দেখছি। জানিস নাফিসা, ও প্রায় 1.5 ঘন্টা ধরে কেঁদে চলেছে। তারপর তিনি দেখল তোহা নাফিসার স্কার্ফ টেনে ধরেছে। তাই সীমা বেগম মুচকে এসে বললেন, আমার মেয়েটাকে বুঝি তোমার পছন্দ হয়েছে? যাবে নাফিসার রুমে? তোহা মাথা নিচু করে রইল। তারপর নাফিসা হাত বাড়াতে তোহা চট করে নাফিসার কোলে উঠে পড়ল। নাফিসা তোহাকে জড়িয়ে ধরে নিজের রুমের দিকে চলল। আবিদ অনেকক্ষণ ধরে মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে নিচে চলে আসলো। মায়ের সাথে ড্রয়িং রুমে দেখা হয়ে গেল। তারপর মায়ের কাছে সবটা শুনে একটু স্বস্তি পেল আবিদ। যাই হোক, নাফিসা মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, ওকে একটা থ্যাঙ্কস জানানো দরকার। এদিকে নাফিসা তোহাতে মেতে উঠেছে। তার ফোন যে অনেকক্ষণ ধরে বেজেই চলেছে সেদিকে কোনো খেয়ালই নেই। ওর প্রাইভেটে যাওয়ার জন্য বান্ধবীরা রাস্তায় অপেক্ষা করছে, কিন্তু নাফিসা এখনও যেতে পারেনি। তোহা কিছুতে নাফিসার কোল থেকে নামছে না, কারণ নাফিসা তোহার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করল, ওপর নিচে ঘুরালো, যা তোহার কাছে খুব ভালো লেগেছে। তাই তোহা খুটখুট করে হেসে চলেছে। ব্যাপারটা নাফিসারও খুব ভালোই লাগছে, কিন্তু এভাবে আর কতক্ষণ? নাফিসার যে এবার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এই যে ফিরল, আবারও যেতে হবে। তাই তোহাকে নিয়েই খেতে বসল। নাফিসা তোহাকে খাইয়ে দিচ্ছে আর ও চুপচাপ খাচ্ছে, যেন তারা কতদিন ধরে একে অপরের পরিচিত। এদিকে তোহার দিদি আবিরা হক তার নাতনিকে এমন অবস্থায় দেখে দরজার বাইরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছিল। তিনি চান তার নাতনিকে কেউ সারা জীবন এভাবেই খুব খুশি রাখুক। অবশ্য তিনি জানেন আল্লাহ বলেছেন সূরা আল ইনশিরাহ আয়াত 5, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই তিনি সবসময় চাইতেন ধৈর্য ধারণ করতে, যদিও বা তার পক্ষে তোহার মায়ের অভাবটা পূরণ করা সম্ভব নয়। অতএব সবসময় আল্লাহর কাছে তোহার কল্যাণ চাওয়াতে পিছুপা হন না। এই যা, আমার তো অনেক সময় চলে গিয়েছে। নাফিসা ঘড়ির দিকে তাকিয়ে বলল। তাড়াহুড়ো করে মুখের ওপর নিকাবটা টেনে মাকে ডাক ছুড়ল, মা মা, তোহাকে ওর মায়ের কাছে দিয়ে আসো তো, আমার এক্ষুনি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। এ বলে নাফিসা বইপত্র সব গুছিয়ে নিল। যেই বেরোতে যাবে অমনি তোহা বলে উঠল, আমিও দাবো। নাফিসা থমকে দাঁড়ালো। আবিরা হক দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল। সীমা বেগম রুমে ঢুকেই মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। নাফিসা আবারও বাম হাতে পড়া ঘড়ির দিকে তাকিয়ে মাকে বলল, আচ্ছা মা, তোমাকে আমি কতক্ষণ ধরে বলছি তোহাকে ওর মায়ের কাছে দিয়ে আসো, আর তোহার মাই বা কেমন? নিজের মেয়েরও ঠিকঠাক খোঁজ খবর রাখে না। 1 ঘন্টা ধরে তোহা আমার কাছে, কই কেউ তো এসে একবারও খোঁজ নিল না। নাফিসা একটানে কথাগুলো বলল। সীমা বেগম মেয়ের কথার উত্তর কিভাবে দেবেন সেটাই বুঝতে পারছেন না। হঠাৎ আবিরা হক রুমে প্রবেশ করল। তখন মা ও মেয়ের দৃষ্টি তার উপর পড়ল। নাফিসা খেয়াল করল আবিরা হক ছলছল চোখে তাকিয়ে আছেন, যেন চোখের পাতা পড়লেই টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়বে। কাঁদো কাঁদো কণ্ঠে আবিরা হক বলছেন, তোহার মা এই পৃথিবীতে নেই রে মা, রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেছে। তখন তোহা 4 মাসের বাচ্চা। এরপর আবিরা হক আর কিছু বলতে পারলেন না। এবার তিনি আর নিজের চোখকে আটকে রাখতে পারলেন না। কোনো রকম নিজেকে সামলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। নাফিসার কাঁধ থেকে ধপ করে ব্যাগটা পড়ে গেল। পাথর হয়ে দাঁড়িয়ে আছে নাফিসা। যেন এরকম কোনো কথা নাফিসা কল্পনাও করেনি। নিজের অজান্তে নাফিসার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তোহার দিকে তাকিয়ে দেখে সেই গোল গোল ডাগর ডাগর চোখ দুটো তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। 1 পা 2 পা করে এগিয়ে নাফিসা তোহার কাছে গেল। নিজের 2 হাতে ছোট্ট তোহাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো, আমি এত বড় একটা মেয়ে হয়েছি, তাও মাকে ছাড়া একদিনও আমার ঠিক মতো চলে না। কিন্তু এই পুচকে মেয়েটা মায়ের ভালোবাসায় পেল না। হে আল্লাহ, তুমি তোহাকে ভালো রেখো। নাফিসা আজ আর প্রাইভেটে যায়নি, যদিও বা সামনে পরীক্ষা আছে, কিন্তু আবির হকের কথাগুলো যেন নাফিসার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। কোনো কাজে মন বসাতে পারছে না। শুধু তোহার মায়াবী ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নাফিসা, আর তোহা নাফিসার বুকের ওপর ঘুমিয়ে আছে। নাফিসা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, ম্যাথ ডিপার্টমেন্টে পড়ে। তাই সারাদিন ক্লাস প্রাইভেট নিয়ে খুব ব্যস্ত থাকে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও সে আল্লাহর দেয়া বিধিবিধানগুলোর ওপর খুবই যত্নশীল। শেষ কবে নাফিসার কোনো নামাজ কাজা হয়েছে সেটা নিজেই সে বলতে পারবে না। যেখানে থাকুক না কেন, সালাতের ব্যাপারে সে খুবই কঠোর। মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে নাফিসাকে সালাত আদায় করতে হয়। আবার কোনো কোনো সময় ক্লাসে প্রাইভেটের মাঝেও সালাত আদায় করে নেয়। নাফিসা সবসময় চেষ্টা করে যাতে কোনো সালাত কাজা না হয়ে যায়।
কিন্তু সে নিজে সালাত আদায় করার সময় যখন বান্ধবীদেরকেও আহ্বান করে তখন অনেকেই বলে আমি বাসায় গিয়ে কাজা নামাজ পড়ে নিব। তখন নাফিসার খুব কষ্ট লাগে। সূরা আল বাকারা আয়াত 238 বলা আছে, অর্থ সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। আবার কোনো কোনো সময় দাদুর বাড়িতে যাওয়ার সময় ট্রেনের এই লং জার্নিতেও নাফিসাকে সালাত আদায় করতে হয়। তখন অবশ্য অজু করার পরিবেশ থাকে না এবং পানিও থাকে না, তাই নাফিসা নিজের ব্যাগে তায়াম্মুমের জন্য একটা মাটির দলা রেখে দিয়েছে। সূরা আল বাকারা আয়াত 277, অর্থ নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে, তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে, তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। নাফিসা ফোনে কোরআনের অ্যাপসটা অন করল। বর্তমান স্মার্টফোনগুলো যতটা খারাপ দিকে ব্যবহার করা যায় ঠিক ততটাই ভালো কাজে ব্যবহার করা যায়। তাই নাফিসা ফোনে কোরআন হাদিসের বিভিন্ন বই, বিভিন্ন ইসলামী সাহিত্য রেখে দেয় যাতে অবসর সময়গুলো কাজে লাগাতে পারে। কলেজে যাওয়ার সময় অটোরিকশায় ক্লাসের অফ টাইমগুলোতে যথাসাধ্য চেষ্টা করে ফোনে রাখা এই বইগুলো থেকে জ্ঞান অর্জনের। হঠাৎ সূরা আল বাকারার নিম্নোক্ত আয়াতটি চোখে পড়ল। সূরা আল বাকারা আয়াত 155, অর্থ এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। আল্লাহ তো আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন, তাই হয়তো এই ছোট্ট মেয়েটার থেকে তার মায়ের আদরটা তুলে নিয়েছেন। নাফিসা মনে মনে ভাবছে আর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিদ অনেকক্ষণ ধরে মাকে খুঁজছে, তাই আবিরা হক দ্রুত ছেলের কাছে আসলেন, কারণ তার ছেলের যে রাগ একটু দেরি হলে মেজাজ দেখাবে, যেন সমস্ত রাগ মায়ের উপর ঝাললেই বাঁচে। তাই আবিদা হক যত ব্যস্ত থাকুক না কেন, ছেলের ডাক শুনলে সব কাজ ফেলে রেখে দৌড়ে আসেন। মা, কি ব্যাপার, তুমি কি এখানে থাকার মতলব করে এসেছো নাকি? সেই সকালবেলা এসেছো আর এখন বিকেল হয়ে গেছে, আর তোহাই বা কোথায়? অনেকক্ষণ ওকে দেখছি না যে। আবিদ একটানে কথাগুলো বলে ফেলল। আসলে তোহাটা নাফিসার সাথে একটু ঘুমাচ্ছে, ও না উঠলে কিভাবে যায় বল? আবিরা হক কাচুমাচু করতে করতে বলল, উফ মা, তোহাকে বড় মানুষ যে ওকে কোলে নিয়ে যাওয়া যাবে না? আমার সময় খুব কম, যাও তাড়াতাড়ি ওকে নিয়ে আসো। আর হ্যাঁ, তোমার ওই নাফিসা না কি জানো, ওকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। আবিদ বিরক্তির স্বরে বলল। নাফিসাকে দিয়ে তুই কি করবি? আবিরা হক ছেলেকে বলল। আরে তুমিই তো বললে ওই মেয়েটা নাকি এতক্ষণ তোহাকে সামলাচ্ছিল, তাই একটা থ্যাঙ্কস তো তাকে দিতেই হচ্ছে। আবিদ কৃতজ্ঞতার স্বরে বলল। আবিরা হক আর কোনো কথা না বলে তোহাকে আনতে চলে গেল। নাফিসা রুমে ঢুকতেই দুজনের ঘুমন্ত মুখের দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অবশেষে সীমা বেগমের ডাকে তার ভাবনার ছাদ ঘটল। আবিরা হক নাতনিকে যে নিজের কোলে নিতে যাবেন অমনি লক্ষ্য করল তোহা খুব শক্ত করে নাফিসার ওড়না নিজের হাতের মুঠোয় রেখেছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে নাতনিকে নিজের কোলে তুলে নিলেন। সাথে সাথে নাফিসাকে এটাও বললেন যে তার ছেলে নাফিসাকে ডেকেছে। এটা শুনে নাফিসা করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। সীমা বেগম মেয়ের দিকে তাকিয়ে আবিরা হককে বললেন, বলছিলাম যে আপা, নাফিসা তো সবার সামনে যায় না, মানে ও পর্দা করে। আবিরা হক বুঝতে পেরে বললেন, ঠিক আছে, তাহলে যেতে হবে না, আমি আবিদকে বুঝিয়ে বলল। এই বলে তিনি বাইরের দিকে পা বাড়ালেন। এদিকে নাফিসা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তোহার এভাবে চলে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে, তাই তোহার চলে যাওয়ার পথে নাফিসা চেয়ে রইল। আবিদ মায়ের মুখে নাফিসার না আসার কথাটা শুনেই ভ্রু কুঁচকে ফেলল আর মনে মনে মন্তব্য করতে লাগলো, উফ, তোহা এতক্ষণ একটা মোল্লা মেয়েটার কাছে ছিল। যাই হোক, তোহা ঘুম থেকে ওঠার আগে এখান থেকে চলে যেতে হবে। যেইভাবে সেই কাজ। আবিদ তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাবা এবং মা এবং তোহাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে সীমা বেগম তার ছোট্ট নাতিকে নাফিসার কোলে দিতে এসেছে, কিন্তু এসে দেখে তার মেয়ে গভীর চিন্তায় মগ্ন, তাই তিনি মেয়ের কাঁধে হাত রাখলেন। নাফিসা চমকে উঠল, পরক্ষণে মাকে দেখে বলল, আচ্ছা মা, এই তোহাকে? সীমা বেগম মেয়ের এই ধরনের প্রশ্ন শুনে খুব অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন, তুই এতক্ষণ ধরে তোহার সাথে ছিলি আর এটা জানিস না ওকে? নাফিসা একটু লজ্জা পেয়ে গেল, মনে মনে ভাবছে, ইস, তোহার পরিচয়টা আগেই জানা উচিত ছিল। সীমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর ভাইয়ার বন্ধুর মেয়ে, ওনারা মূলত ঢাকার মানুষ, এখানে কিছুদিন হলো এসেছে, আর আবিদের এখানে নতুন করে চাকরিটা হয়েছে, তো তাই এখন থেকে এখানে থাকবে। নাফিসা চুপচাপ মায়ের কথা শুনছে। নাফিসা তাড়াহুড়ো করে ক্যাম্পাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ নাকি আবারও ওই নতুন স্যারের ক্লাস আছে। ভাবতেই গা শিউরে উঠছে নাফিসার। ওনার নাম আবিদ সাফওয়ান। এই মেয়েগুলো নাকি ওনাকে দেখলে ক্রাশ খায়। উফ, জঘন্য অবস্থা। যদি সত্যি ওদের হিতাহিত জ্ঞান থাকতো তাহলে কোনোদিন অন্য কোনো পুরুষের ওপর এরা ক্রাশ খেত না। এই ধরনের ক্রাশ যে জেনার পর্যায়ে চলে যাচ্ছে, তাতে বর্তমানে ছেলে মেয়েদের কোনো মাথা ব্যথা নেই। নাফিসা কতবার বান্ধবীদের বলেছে এগুলোকে ক্রাশ বলে না, এগুলোকে জেনা বলে, কিন্তু কে শোনে কার কথা? এমনকি কোরআনের আয়াতও বলেছিল, সূরা আন-নূর আয়াত 30, অর্থ মুমিনদেরকে বলুন
তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ওই নতুন স্যারটাকে দেখলে যেন নাফিসার গা জ্বলে যায়। এমনভাবে প্যান্ট পরে যেন ডিপার্টমেন্টের সব ময়লা ঝাড়ু দিয়ে নিয়ে যায়। তবে নাফিসা এদিক দিয়ে অনেক খুশি যে ওই নতুন স্যারের ক্লাস সপ্তাহে একদিন। গত সপ্তাহে স্যার নাফিসাকে ক্লাসে সবার সামনে কি অপমানটাই না করেছিল। কারণ নাফিসার এই পর্দা করার বিষয়টা স্যারের একদম পছন্দ নয়। পুরো ক্লাসের মধ্যে একমাত্র নাফিসার সবার সামনে মুখে নেকআপ করে চলে। অন্যান্য মেয়েরা বোরকা পরলেও নেকআপ করে না, আবার কেউ ফ্যাশন হিসেবে বোরকা পরে। অবশ্য নাফিসা স্যারের অপমানের কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ সহ্য করে গেছে। শুধু মনে মনে এটাই ভাবছিল, অন্যান্য স্যারেরা আমাকে কত স্নেহ করে, কেউ কোনোদিনও আমাকে অপমান করেনি, কিন্তু এই নতুন স্যার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। নাফিসার ক্যাম্পাসে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে। তাই এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে। এসে দেখে সর্বনাশ, আবিদ স্যার আজকে আগেই ক্লাসে ঢুকে গেছে। এবার তো নাফিসার আর রক্ষা নেই। হাঁপাতে হাঁপাতে নাফিসা বলল, মে আই কামিং স্যার? আবিদ স্যারের রক্তবর্ণ চক্ষুদয় দেখে নাফিসা সাময়িকভাবে খুব ভরকে যায়। এবার যে তাকে বড় কিছুর সম্মুখীন হতে হবে তা ভালোভাবে জানে। যাই হোক, নাফিসা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে আবিদ স্যারের অপমান হজম করার জন্য। তৎক্ষণাৎ আবিদ স্যার বিরক্ত হয়ে ভ্রুকুঁচকে তাকিয়ে বলল, ডোন্ট গেট ইন অ্যাট অল। এই বলে হনহন করে এসে নাফিসার মুখের ওপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। নাফিসা যেন একটু হলে কেঁদেই দিত। আজ সে খুবই অপমানিত বোধ করল। মনে একরাশ দুঃখ নিয়ে ক্লাসরুমের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে রইল, আর মনে মনে আবিদ স্যারকে গালি দিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল নাফিসার। আর কিছুক্ষণ পর হঠাৎ দেখল আবিদ স্যার ক্লাস থেকে খুব জোরে বেরিয়ে গেল। নাফিসা কিছুই বুঝল না। ঘটনা কি? ব্যাপারটা বোঝার জন্য ক্লাসরুমে ঢুকেই দেখল তমা মুখটা কালো করে বসে আছে। নাফিসা তমার পাশের সিটে এসে বসল। অতঃপর একটু আগ্রহের সহিত বলল, কি হয়েছে রে তমা? মানে তুই মুখটা কালো করে বসে আছিস কেন? তমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস নাফি আবির স্যার না বিবাহিত। নাফিসা এবার পুরো ব্যাপারটা বুঝতে পারল। একটু মুচকি হেসে তমাকে বলল, তোকে আমি কতবার বলেছি তমা, এইসব ক্রাশ ফ্রাশ সব কিছুই যে না। নাফিসার কথা শেষ না হতেই তমা আবারও বলতে শুরু করলো, জানিস একটু আগে না স্যারের মা ফোন করেছিল, স্যারের মেয়েটা নাকি কাঁদছে। এই বলে তমা আবারও মুখটা মলিন করে রাখলো। নাফিসা আর কিছুই বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে আল্লাহর কাছে এদের জন্য হিদায়াত চাইল। ক্লাস শেষে নাফিসা বাসায় ফিরতেই বড় ভাইয়ের বড় ধরনের একটা ধমক খেল। সাহান রাগি রাগি চোখে তাকিয়ে বোনের দিকে, বুঝি একটু হলেই তাকে গিলে ফেলবে। অনেকক্ষণ পর বলল, এতক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম, রিসিভ করিস না কেন? নাফিসা এবার ভাবনায় পড়ে গেল। সত্যিই তো, একবারও তো ফোনের শব্দ শুনলাম না। তড়িঘড়ি করে ব্যাগ খুঁজে দেখলো, কিন্তু কোথাও ফোন নেই। আজও নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে। তাই সে দৌড়ে নিজের রুমে এসে দেখে আজ ফোনটা বাসায় রেখে চলে গেছে। সাহান আবারও হাঁক ছুড়ল, তাড়াতাড়ি ব্যাগ রেখে আমার সাথে চল। নাফিসা কিছুই বুঝতে পারছে না। ভাইয়া কোথায় যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছ? বেচারি চুপচাপ দাঁড়িয়ে ভাইয়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। সীমা বেগম মেয়ের কাছে এসে বলতে লাগলো, জানিস তোহাটা তোর জন্য খুব কান্না করছে। কাল থেকে ওর দিদি কিছুই খাওয়াতে পারেনি, তাই সকালে ফোন দিয়েছিল, তখন আমি বলেছি যে তোকে পাঠিয়ে দেব। সেজন্য সাহান তোকে অনেকবার ফোন দিয়েছিল। তোহা নামটা শুনে নাফিসার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। নাফিসা এসব শুনে যেন আর নিজেকে আটকে রাখতে পারছে না, ছুটে তোহার কাছে যেতে ইচ্ছে করছে। আর মনে মনে নিজেকে খুব বকছে, আজকেই ফোনটা রেখে যেতে হলো, কেন জানি তোহাটা খুবই মায়াবতী। সাহান এবার তার বাবাকে লক্ষ্য করে বলল, বাবা তোমার আদুরে মেয়েকে বলে দাও আবিদের মেয়েটা এখনো না খেয়ে আছে, আর এটাও ওকে মনে করিয়ে দাও যে 4 বছর আগে যখন সবাই আমাদের ছেড়ে চলে গিয়েছিল তখন একমাত্র আবিদই আমাদের পাশে দাঁড়িয়েছিল, না হলে কিন্তু আমরা আজ এই অবস্থায় উঠে দাঁড়াতে পারতাম না। ফাহাদ সাহেব ছেলের কথায় বললেন, হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। যখন ব্যবসায় খুব লস হলো তখন তোর বন্ধু আমাদের অনেক উপকার করেছে, তাই কোনোভাবে যদি ছেলেটার এতটুকু ঋণ শোধ করা যায়। নাফিসা এসব শুনে মনে মনে ভাবছিল, ইস ভাইয়ার এই বন্ধুটা কত ভালো। ভাইয়ার মুখে আবিদ ভাইয়ের মানবতার গল্প কত শুনেছি, কিন্তু আমাদের কলেজে নতুন স্যারের কি ব্যবহার, মেজাজ যেন সবসময় সপ্তমে উঠে থাকে। অথচ দেখ দুজনের নামের কি মিল, কিন্তু কাজে একদম বিপরীত। এদিকে তোহা কেঁদেই চলেছে। আবিরা হক ইদানিং নাতনিকে সামলাতে হিমশিম খায়। মেয়েটার জেদটা আগের তুলনায় বড্ড বেড়ে গেছে। আমি নাপি দাবো, আমি নাপি দাবো, তোহা অনবরত এই ডায়ালগ বলে কেঁদে চলেছে। আবিরা হক সব কাজ ফেলে নাতনিকে কোলে নিয়ে হাঁটছে, কিন্তু তোহার একটাই কথা, আবিদ অনেকগুলো খাবার কিনে এনেছে, কিন্তু মেয়ের জেদের কাছে সবই বৃথা। তাই বাধ্য হয়ে সাহানের কাছে ফোন করে সবটা বলল, আর সাহানও বোনকে নিয়ে আসছে বলে আশ্বস্ত করল। কিন্তু এখনও কেন সাহান তার বোনকে নিয়ে আসছে না, তাই আবিদ এবারে খুবই চিন্তায় পড়ে গেল। আবারও সাহানকে ফোন দেওয়ার জন্য যেই ফোনটা নিল অমনি কলিং বেলটা বেজে উঠল। কলিং বেলের শব্দে আবিদের মনে নতুন করে খুশির হাওয়া লাগলো। আবিদ তাড়াতাড়ি ফোনটা রেখে দরজা খুলতে চলে গেল। হয়তো সাহান তার বোনকে নিয়ে চলে এসেছে, তাই মনে মনে সাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল।
কিন্তু দরজাটা খুলতেই আবিদ থ হয়ে গেল। এ তো দুধওয়ালা, এই ইম্পর্ট্যান্ট একটা সময় এই দুধওয়ালাকে আসতে হলো। উফ, আবির ভীষণ বিরক্ত হয়ে গেল। যাই হোক, ওনাকে তাড়াতাড়ি বিদায় করে দিয়ে নিজের রুমে এসে ধপাস করে বিছানায় এসে গা এলিয়ে দিল। অতঃপর ভাববার সাগরে ডুবে গেল আবিদ। তোহাটা এমন হয়ে গেল কেন? আগে তো একটুও জেদ করতো না, কেমন যেন পাল্টে গেছে মেয়েটা। হয়তো এটি ছোটবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত থাকার কারণে। ফোনের রিংটোনের শব্দে আবিদের সংবিত ফিরল। স্ক্রিনের দিকে তাকাতেই আবিদের মনটা মুহূর্তে কালো মেঘে পরিণত হয়ে গেল। মনের ভেতরটায় আবারও সেই অজানা ভয়টা হানা দিতে শুরু করলো। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। অতঃপর বলল, দেখুন আমি কতবার বলেছি এভাবে বারবার আমাকে ফোন করবেন না। ফোনের অপর পাশ থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে আসলো, তাহলে খুব তাড়াতাড়ি পাশের পার্কে আমার সাথে দেখা কর, আর হ্যাঁ টাকাটা যেন পাই। বলেই লোকটা একটা শয়তানি হাসি দিয়ে ফোনটা কেটে দিল। আবিদ বিছানার ওপরে নিজের ফোনটাকে ছুঁড়ে মারল। ইচ্ছে করছে দুই হাতে নিজের চুলগুলো ছিঁড়তে, কিন্তু হাতে বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি পার্কে পৌঁছাতে হবে, না হলে তার পরিবারের ওপর যে কোনো সময় বিপদের আসর আসতে পারে। তাই আবিদ হন হন করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এদিকে তোহা তো নাফিসাকে পেয়ে খুব খুশি, যেন হারানো জিনিস ফিরে পেয়েছে। নাফিসাও পরম যত্নে তোহাকে চুমু দিচ্ছে। আবিদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই নাফিসা ও সাহান এসে পড়ে। নাফিসা তোহার জন্য মায়ের থেকে চেয়ে বেশ কিছু খাবার নিয়ে এসেছে। তোহাকে স্বাভাবিক করার পর নাফিসা তোহার জন্য নিয়ে আসা খাবারগুলো তোহাকে খাওয়াতে লাগলো। তোহাও পরম তৃপ্তি সহকারে খাচ্ছে, যেন নাফিসা তার দীর্ঘদিনের আত্মার আত্মীয়। অপরদিকে আবিরা হক পরম আনন্দে নিজের নাতনিকে দেখছেন। কতদিন পর তার নাতনিকে এভাবে কেউ ভালোবাসছে, এ যেন নিখাদ ভালোবাসা। আবিরা হক দ্রুত সেখান থেকে প্রস্থান করলেন। অতঃপর সাহানকে বসার রুমে ডেকে পাঠালেন, আর তিনিও নিজেকে ওড়না দিয়ে ঢেকে আসলেন। সাহান আন্টির এভাবে ডেকে নিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝলেন না, তাই কোনো কথা না বলেই চলে গেল। আবিরা হক একটু নড়েচড়ে বসে বলতে শুরু করলেন, সাহান আমি জানি না তুমি আমার কথাটা কিভাবে নেবে, কিন্তু না বলতে পারলে যে একদম শান্তি পাচ্ছি না। আমার মনে হয় তোমাকে কথাগুলো বলার এটাই উপযুক্ত সময়। সাহান কিছুই বুঝল না, তবুও শান্ত কণ্ঠে বলল, আপনি নিশ্চিন্তে বলতে পারেন আন্টি। আবিরা হক এক নজর সাহানের দিকে তাকিয়ে বলল, তুমি তো সবই জানো বাবা, আর আমার তোহাটাকে তো ছোটবেলা থেকেই দেখেছ। ও তো ছোটবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত, আর এই বয়সের বাচ্চারা তো মায়ের আদরের কাঙাল হয়। তাই হয়তো নাফিসার মাঝেও মায়ের আদর খুঁজে পেয়েছে, সেজন্যই বোধ হয় নাতনিটা আমার নাফিসাকেই খোঁজে। সাহান চোখ বড় বড় করে আন্টির দিকে তাকিয়েছে, এখনো বুঝতে পারছেন না তিনি ঠিক কি বলবে। আবিরা হক আবারও বলছে, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি নাফিসাকে আমার বৌমা আর তোহার মা করে আনতে চাই, যদি তোমরা চাও। সাহানের চোখ জোড়ায় যেন আনন্দের অশ্রু ছলছল করছে। আবিদের মতো কোনো ছেলেই তো সে খুঁজছিল নিজের বোনের জন্য, আর সেখানে যখন সরাসরি আবিদকে পাওয়া যাচ্ছে তাহলে তার কোনো চিন্তাই নেই। কিন্তু সমস্যা হলো আবিদ এখন একদম পাল্টে গেছে। ইসলামের বিধিবিধান থেকে ও অনেক দূরে সরে গিয়েছে। সাহানের চোখে আনন্দ অশ্রু। সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল। এদিকে সজীব সাহানের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি দিল। সাহান অনেকটাই ঘাবড়ে গেল। আজ একটা বড় আশা নিয়ে এসেছিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেল। সত্যি ন্যায় বিচার পাওয়াটা খুবই কঠিন। তাই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে মার্জানা চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। নিজের ভাইয়ের মতো বন্ধুকে আজ বিপদে দেখে ও সাহায্য করতে পারছে না। এমন সময় কাঁধে কারোর স্পর্শে ফিরে তাকালো সাহান। আমি পারলাম না আঙ্কেল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো। রাহাত সাহেব সাহানের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না মাইসান, আল্লাহ আমাদের সাহায্য করবেন। হয়তো এভাবে আমাদের পরীক্ষা নিচ্ছেন। সেই আয়াতটা মনে করো, সূরা আর-রুম আয়াত 5। অর্থ, আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। আর আল্লাহ তো আমাদের সাহায্য করার জন্য আরেকটা পথ খোলা রেখেছেন। সজীব তো আরও একটা অপশন রেখেছে। এবার তাহলে সেটাই করব। সমস্ত সম্পত্তি ওকে দিয়ে দেব। সাহান এবার অসহায় দৃষ্টিতে রাহাত সাহেবের দিকে তাকিয়ে থাকল। নাফিসা, তোহা আর আবিরা হক অপেক্ষা করে আছে কখন আবিদ বাসায় ফিরে আসবে। তোহা তো বাবাকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। সুন্দর করে সেজেছে, একটা নতুন জামাও পরেছে। আবিরা হক অন্যান্য দিনের চেয়ে আজ অনেকটাই সুস্থ, কারণ সকালে সাহান বলে গেছে আবিদকে সাথে নিয়েই তারা ফিরবে। এজন্য সকাল থেকে খাওয়া দাওয়াটাও ঠিকভাবে করেছে। নাফিসা সকালবেলা আল্লাহর দরবারে 2 রাকাত নফল সালাতও আদায় করেছে। নাফিসা ছোটবেলা থেকে অনেক আনন্দে বড় হয়েছে। সবসময় বাবা মা পাশে ছিল, তাই কখনো এই ধরনের বিপদের মুখোমুখি হয়নি। কিন্তু এখন তার নিজেরই অনেক দায়িত্ব, পুরো একটি পরিবারকে সামলাতে হয়। এসব নাফিসার মনে পড়তে আম্মুর প্রতি একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হলো। আম্মু কতটা কষ্ট করে পরিবারের সবকিছু সামলে রাখে, সন্তান থেকে শুরু করে প্রতিটি মানুষের যত্ন নেয়। অথচ সেই মানুষটা কখন খেলো সেটা আমরা খেয়ালই রাখি না। পরিবারের সবাইকে খাবার খাইয়ে সবার শেষে উনি খায়,
অথচ একটু ভুল হলেই আম্মুকে ঝাড়ি মারি, যত রাগ আছে তার উপরেই ফেলি। এদিকে তোহা যে ছোট্টবেলা থেকে মায়ের আদর থেকে বঞ্চিত। হঠাৎ কলিং বেলের শব্দে নাফিসার ভাবনার জগৎ থেকে ফিরল। ডাক্তার পাশে বসে আছে। আবারও আবির হকের প্রেশারটা বেড়ে গেছে। রাহাত সাহেব ফেরার পর যখন আবিদের পুরো ঘটনাটা শুনেছে, তখন থেকে আবির হক আবারও অসুস্থ হয়ে পড়েছে। এদিকে নাফিসা অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছে। এমত অবস্থায় বাড়ির অন্য লোকেরা ভেঙে পড়লে আবির হক আরও চিন্তিত হবে। তোহা তো বাবাইকে না পেয়ে রীতিমতো কান্না জুড়ে দিয়েছে। সকালে তোহাকে কোর্টে নেওয়া হলেও মাঝপথে তাকে বাড়ি পৌঁছার ব্যবস্থা করে সাহান। সাথে এও বলে, বাবাকে আজই তোমার কাছে পৌঁছে দিব। কিন্তু আবির তো আর এলো না, তাই তোহা কেঁদে চলেছে। এসব দেখে রাহাত সাহেব নিজের চিন্তা বদলে ফেললেন। তাড়াতাড়ি সজীবকে ফোন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সজীব ফোন রিসিভ করেই একটা পৈশাচিক হাসি দিল। রাহাত সাহেব বললেন, তুমি সমস্ত সম্পত্তি পেয়ে যাবে, তাড়াতাড়ি আমার ছেলেকে মুক্ত করার ব্যবস্থা করো, আর কোনো চালাকি করার চেষ্টা করো না। সজীব বিজয়ের হাসি হেসে বলল, আপনারা যে এত সহজে রাজি হয়ে যাবেন এটা আমি ভাবতে পারিনি। তবে সবার আগে আমাকে কাগজপত্রগুলো দিতে হবে, তারপর আবিদ ছাড়া পাবে। রাহাত সাহেব একটু কঠিন স্বরে বললেন, বলেছি না, কোনো চালাকি নয়। আবিদকে ফিরিয়ে দিলে তবেই তুমি সবকিছু পাবে। সজীব এবারে একটু ভেবে বলল, ঠিক আছে, তাই হবে। তবে কথাগুলো মনে রাখবেন, না হলে কিন্তু তোহার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এদিকে সাহান সারাদিন মার্জানা হকের ফোনে ডায়াল করেছিল, কিন্তু কোনো অবস্থাতে যোগাযোগ করতে পারেনি। অনেক জায়গায় খোঁজখবরও নিয়েছিল, কিন্তু কিছুই কাজ হয়নি। হঠাৎ কোর্ট থেকে বেরিয়ে মানুষটা গায়েব হয়ে গেল কিভাবে? বিভিন্ন চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সজীব তার মায়ের কোনো ক্ষতি করে দেয়নি তো? এটা ভাবতেই সাহান চমকে উঠল। সাহান সারা রাত চিন্তায় দু চোখের পাতা এক করতে পারল না। বারবার মার্জানা হকের বলা কথাগুলো মাথায় আঘাত করছিল। সেদিন যখন প্রথমবারের মতো আবির হক অসুস্থ হয়ে গেলেন, তখন সাহান ডাক্তারকে নিয়ে আসতে যাওয়ার সময় মার্জানা হকের সাথে রাস্তায় সাহানের দেখা হয়। তারপর একের পর এক ঘটনা শোনার পর সাহান বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কি করে একজন ছেলে তার মায়ের সাথে এরকম আচরণ করতে পারে? কতটা নিষ্ঠুর হলে মানুষ মায়ের সাথে এতটা খারাপ আচরণ করে? মার্জানা হক সেদিন কথাগুলো বলার সময় হু হু করে কেঁদে ফেলেছিলেন। তিনি নিজের মুখে বলেছেন, সজীব রাহাত সাহেবের বিশাল সম্পত্তির জন্যই তানহাকে বিয়ে করে। আমিও তখন ছেলের ভালো ভবিষ্যতের জন্য এই বিয়ে দিতে রাজি হয়ে যাই। কিন্তু এর কিছুদিন পরেই সে পরকে আসক্ত হয়ে পড়ে। ফলে আস্তে আস্তে তানহাকে সে সহ্যই করতে পারত না। কিন্তু তার বাবার সম্পত্তি হাতানোর জন্যই দিনের পর দিন তানহার সাথে ভালো ব্যবহারের অভিনয় করে এসেছিল। অপরদিকে তানহাকে আমার চোখে খারাপ বানানোর জন্য ওর বিভিন্ন দোষ খুঁজে খুঁজে আমাকে ধরিয়ে দিত। এক পর্যায়ে আমিও তানহার প্রতি বিরক্ত হয়ে যাই। শুরু হয় তানহার প্রতি অকথ্য নির্যাতন। অবশেষে আবিদ তানহাকে নিয়ে বরাবরের মতো চলে আসে। কিন্তু তখনও আমার ছেলের উদ্দেশ্য পূরণ করা বাকি ছিল। তাই শেষবার সর্বোচ্চ চেষ্টা করে তানহাকে নিয়ে আসে সজীব। তখন তোহা তার মায়ের গর্ভে ছিল। এরপর আমি যখন জানতে পারলাম আমার নাতি নাতনি আসছে, তখন তানহার প্রতি আমার ভালোবাসা ক্রমশই বেড়ে গেল। কিন্তু এটুকু বলেই মার্জানা হক হু হু করে কাঁদতে শুরু করলেন। তারপর নিজেকে সামনে নিয়ে আবারও বলতে শুরু করলেন। তারপর সজীব আর মেয়েটাকে বাঁচতে দিল না। ওকে ডাক্তার দেখানোর কথা বলে একা একা যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল, তখন আমার মনটা খুব অস্থির লাগছিল। তাই ওদের পর আমিও বেরিয়ে পড়লাম। কিন্তু ততক্ষণে সব শেষ। সজীব তানহাকে মারার সমস্ত প্ল্যান করে রেখেছিল। ওকে একটা রিক্সা গাড়িতে বসিয়ে রেখে কিছুক্ষণের মধ্যে আসছি বলে এবং সামান্য একটু কাজ আছে বলে সজীব অন্য জায়গায় চলে গেল। তার একটু পরে একটা বড় গাড়ি এসে রিক্সাটাকে ধাক্কা মেরে চলে গেল। কিন্তু তখন আমি পৌঁছেও বড্ড দেরি করে ফেলেছি। ওকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচাতে পারিনি। শুধু তোহাই আমাদের জন্য ছিল। অথচ যে ব্যক্তি বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আজ আমি নিজেই এইরকম একটা জঘন্য ছেলের মা। মাঝে মাঝে ওর জন্য নিজের প্রতি খুব ঘৃণা হয়। কি করে আমার সন্তান এত জঘন্য একটা পাপ করতে পারে? তখন আবিদ এবং তার পরিবার এটাকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বলে মেনে নেয়নি। তারা সজীবকে এর জন্য দায়ী করেছিল। কিন্তু বেয়ান সাহেব চাননি তার মেয়ের খুনের শাস্তি পেতে গিয়ে নাতনিকে হারাতে। তাই তো আবিদ আমাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল। এমনকি ওরা নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেল। এদিকে আমি নাতনিকে আর তানহাকে হারিয়ে প্রায় পাগল। কিন্তু আমার কথা শোনার কেউ ছিল না। কারণ সজীব এরপর ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। প্রথম থেকে মেয়েটা আমার ওপর হুকুম চালাতো। আমার অনেক কষ্ট হলেও সব কাজ করতাম, কিন্তু তাও আমি দিন দিন ওই মেয়ের গলার কাটা হয়ে গেলাম। আমার বিরুদ্ধে সজীবের কান ভাঙাতো। এক পর্যায়ে সজীব আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইল। সেদিন অনেক কষ্ট করে ছেলের হাত পা ধরে একটু থাকার জায়গা পেয়েছিলাম, কিন্তু আমার প্রতি তাদের কোনো দয়া ছিল না। সারা দিন ধরে আমাকে খাটিয়ে রাতের সবার শেষে একটু খাবার পেতাম। মাঝে মাঝে তো একটু ভুল হলেই ওরা আমার গায়ে হাত তুলতেও দ্বিধা করেনি। এই 3টা বছর মনে মনে আবিদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আজ সজীবের স্ত্রী জ্যামি মার্কেটে এসেছে তো, তাই আমি একটু বাইরে হাঁটছিলাম। কিন্তু তোমার সাথে যে এভাবে দেখা হবে আমি তা ভাবতেই পারিনি।
এই বলে ভদ্রমহিলা আবারও চোখ মুছলেন, আর সাহান বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। 1 মাস ধরে আবিদ জেলখানায় বন্দী হয়ে আছে। পরিবারের প্রত্যেকটা মানুষের থেকে দূরে থাকা যে কত কষ্টের সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। অবশ্যই এর আগেও একবার জেলখানায় এসেছিল, কিন্তু তখন তার সাথে সাহান সহ আরো কয়েকজন বন্ধু ছিল। তখন ওরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর 5টা ছেলের থেকে এরা কয়েকজন একটু আলাদা ছিল। সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করত, সেই সাথে বন্ধুদেরও আহ্বান করত। মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ ইত্যাদি দিবসগুলো থেকে দূরে থাকত। তারা কুরআন সুন্নাহ অনুযায়ী চলতে চাইত, কিন্তু অন্যান্য ছেলেদের এসব পছন্দ হতো না। তাই তারা ভিসি স্যারকে এদের নামে বিভিন্ন অপবাদ দিল, সেই সাথে এদের জঙ্গি বলেও আখ্যায়িত করল। অবশেষে পুলিশ সোজা জেলখানায় নিয়ে এলো, কিন্তু এরপরও ঘটনা শেষ হয়নি। এরপর ইউনিভার্সিটিতে ছেলেরা নিজেদের মতো চলত, র্যাগিং, মারামারি এসব খুব বেড়ে গেল। অবশেষে ভিসি নিজের ভুল বুঝতে পেরে ছেলেদের আবারও ফিরিয়ে এনেছে। এবারের সময়টাকেও খুব ভালোভাবে কাজে লাগিয়েছে আবিদ। জেলখানায় আসার পর বিভিন্ন রকমের মানুষকে দেখেছে। কেউ খুব বড় অপরাধী, আবার কেউ বা খুব সামান্য অপরাধ করেছে, আবার কেউ বিনা অপরাধে সাজা পাচ্ছে। তাই ওখানকার অনেক মানুষকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ইসলামের বিধি নিষেধগুলো শেখাতো। এভাবেই চলতে চলতে একদিন একজন বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। সেদিন আবিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া জানিয়েছে। এই মাসে আবিদ পুরো সময়টাকে কাজে লাগিয়েছে। আবিদ পুরো 3 পারা কুরআন মুখস্থ করে ফেলেছে। আদালতে সবাই বসে আছে। আজ হয়তো আবিদের রায় শোনানো হবে। সাহান চারিদিকে চোখ বোলাচ্ছে যদি কোথাও মার্জানা হকের দেখা পায়, কিন্তু না, তার সে আশা বৃথা। এই কয়দিনে মার্জানা হককে খোঁজার জন্য আদা জল খেয়ে লেগেছিল সাহান, কিন্তু তাতেও কোনো ফায়দা হয়নি। সেদিন কোর্টের পর থেকে কোনোভাবেই মার্জানা হকের সাথে যোগাযোগ হয়নি। তাই সাহান এই ব্যাপারে খুবই চিন্তিত। সজীবের কথা মতো তোহাকেও আজ আদালতে নিয়ে আসা হয়েছে, কিন্তু তোহা আবিদকে দেখে খুব জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই সজীব নিজেই তোহাকে আবিদের কাছে দিয়ে এলো। সজীবের এহেন কাণ্ডে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এরপর সজীব জজ সাহেবকে বললেন ওর কিছু বলার আছে। তারপর সজীব বলতে শুরু করলো, জজ সাহেব, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আমার মেয়েটার হাসিটাই আমার কাছে বড়, এর জন্য আমি সবকিছুই করতে পারি। এতদিন ভেবেছিলাম তোহা আমার কাছে ভালো থাকবে, কিন্তু না, আমার সেই ধারণাটা ভুল ছিল। ও আবিদকে নিজের বাবার মতো ভালোবাসে, আর ওর কাছে তোহা ভালো থাকবে। তাই আমি আবিদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি, সেই সাথে আমার মেয়ের সব দায়িত্ব ওকে দিয়ে দিচ্ছি। আবিদ যেন 1000 ভোল্টের শক খেল। নিজে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? যে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, সে কি করে এত বড় স্যাক্রিফাইস করতে পারে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এদিকে জজ সাহেব তো পুরোই অবাক। তিনি বললেন, কোনো বাবা তার সন্তানকে এতটাই ভালোবাসে যে সন্তানকে হাসি খুশি রাখার জন্য তাকে নিজের থেকে দূরে রেখেছে। ইউ আর দ্য গ্রেট। সত্যি তুমি ভালোবাসার জন্য দৃষ্টান্ত হয়ে রইলে। আমার পক্ষ থেকে তোমাকে স্যালুট। সজীব ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দিল, যে হাসির অর্থ কেউ বুঝতে না পারলেও আবিদ ঠিকই বুঝতে পারল। আবিদ বাড়িতে ফিরতে আবিরা হক দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন, যেন কত যুগ পর নিজের ছেলেকে ফিরে পেয়েছে। আবিদও পরম শান্তিতে মায়ের বুকে মাথা ঠেকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর তোহাও বাবার গলা জড়িয়ে ধরল। বাবাইকে কয়েকটা আদর করে তোহা বলতে লাগলো, আমি আর তোমার সাথে জেদ করব না বাবাই, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার খুব কষ্ট হয়। এবারে আবিদ আর নিজেকে ধরে রাখতে পারল না, তোহাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। এরপর নিজেকে সামনে নিয়ে সামনের দিকে তাকালো। তাকাতে নাফিসার দিকে দৃষ্টি চলে গেল তার। দরজার পাশে দাঁড়িয়ে নীরব হয়ে ঝরঝর করে কেঁদে চলেছে নাফিসা। এই দৃশ্য দেখার পর আবিদের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। এইটুকু একটা মেয়ে এই বাড়িতে আসার পর কতটাই না কষ্ট সহ্য করছে। ইতিমধ্যে নাফিসার বাবা, মা, ভাবি সবাই চলে এসেছে। কতদিন পর আবারও এই বাড়িতে আনন্দ হবে এসব ভেবে রাহাত সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করল। সেই আনন্দক্ষণে হঠাৎই কারো হাততালির শব্দ ভেসে আসলো। তৎক্ষণাৎ সবাই দরজার দিকে তাকালো। সজীব দরজার পাশে দাঁড়িয়ে 2 হাতে তালি বাজাচ্ছে আর বলছে, এরই মধ্যে আমাকে ভুলে গেলেন? রাহাত সাহেব নিজের স্থান থেকে বলে উঠল, তোমার মতো মানুষকে কি কখনো ভোলা যায়? সজীব একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, তাড়াতাড়ি আমার পাওনাটা আমাকে দিয়ে দিন। রাহাত সাহেব বললেন, কথা যখন দিয়েছে অবশ্যই সেটা পালন করব, কারণ যে কথা দিয়ে রাখে না সে তো মুনাফিক। এই বলে তিনি কিছু কাগজপত্র নিয়ে সজীবের সামনে চলে আসেন। রাহাত সাহেব নিজের হাতের মুঠোয় রাখা কাগজগুলো যেই সজীবের দিকে এগিয়ে দিল, অমনি আবিদ চট করে বাবার হাত থেকে কাগজগুলো নিয়ে নিল। ভিতরে খুলে দেখে তো আবিদের চোখ ছানা ভরা। বিস্ময় দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, তুমি তোমার সমস্ত সম্পত্তির দলিল সজীবকে দিয়ে দিচ্ছ কেন বাবা? রাহাত সাহেব তখন সবাইকে পুরো ঘটনাটা খুলে বললেন। আবিদ পুরো রেগে আগুন হয়ে গেছে। রাহাত সাহেব সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি বলে উঠলেন, দেখ বাবা, তোর মায়ের শরীরটা খুব খারাপ ছিল। ডাক্তার বলেছেন বেশি চিন্তা করলে এনার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাছাড়া আর কোনো উপায় ছিল না আমার হাতে। তুই প্লিজ রাগ করিস না, আমার কথাটা রাখ বাবা, আমি মুনাফিক হতে চাই না। আবিদ এবারে সজীবের সামনে এসে কষে একটা থাপ্পড় মারল। সে সাথে কাগজগুলো সজীবের হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, যখন তোর সম্পত্তির প্রতি এতটাই লোভ ছিল তখন আগেই বলতে পারতি।
তা না করে আমার বোনটাকে মেরে ফেলেছিস? আর যেন কোনোদিনও আমাদের আশেপাশে তোকে না দেখি। সজীব গালে হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এত বড় অপমান! সেই সাথে বলে উঠল, কাজটা একদম ঠিক করলি না আবিদ, এর দাম তোকে দিতেই হবে। এরপর ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকিয়ে সজীব বরাবরের মতো চলে গেল। আবির হক সজীবের এহেন কথাতে খুব ভয় পেয়ে গেলেন। তিনি ছেলের কাছে এসে বলতে লাগলেন, থাপ্পড়টা না মারলেই পারতিস বাবা। আবিদ মায়ের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, ও এটা ডিজার্ভ করে মা, আর একদম চিন্তা করো না, ওর স্বার্থ হাসিল হয়ে গেছে। এখন আমাদের নিজেকে নিয়ে ভাবতে হবে, সবাইকে একটু হিসেব করে চলতে হবে, কারণ এখন তো আয়ের উৎস আমার চাকরিটাই। সাহান নিজের অজান্তে কেঁদে ফেলল। আবিদ এবং রাহাত সাহেবকে অনেক অনুরোধ করেছে এই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে ওদের বাড়িতে গিয়ে উঠতে, কিন্তু আবিদ কিছুতেই শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে না। কষ্ট করে হলেও তারা ভাড়া বাড়িতে থাকবে। 3 মাস পর নাফিসা এখন পাক্কা গৃহিণী হয়ে উঠেছে। বাড়িতে কোনো কাজের লোক না থাকায় সবকিছু নাফিসাকেই সামলে রাখতে হয়। আবিদের বাবা মায়ের প্রতি মাসে অনেক টাকার ঔষধ লাগে। পরিবারের যাবতীয় খরচ সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছে আবিদ। তাই তারা ফ্ল্যাট বাসাটা ছেড়ে দিয়ে সস্তায় একটা বাসা ভাড়া নিয়েছে, যাতে করে কিছু টাকা বাঁচানো যায়। নাফিসা আবিদের উপর আর কোনো চাপ দিতে চায় না। সে সদা সুখে দুঃখে আবিদের সাথী হয়ে থাকতে চায়, কারণ সে যে আবিদের অর্ধাঙ্গিনী, তার চলার সাথী, তারই মানসপ্রিয়া। এদিকে সাহান নিজের বোনের এই অবস্থা আর চোখে দেখতে পারছে না, তাই আবিদকে কিছু টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আবিদ তার স্থানে দৃঢ়, সে কিছুতে টাকা নেবে না। অবশেষে বাধ্য হয়ে সাহান বলল, ঠিক আছে, তাহলে তুই আমার কাছে থেকে ধার নে, যখন তোর টাকা হবে তখন আমাকে দিয়ে দিস। তখন আবিদ মুচকে এসে বলল, ঋণের বোঝা আমি বইতে পারবো না দোস্ত, আর যখন তখন আমি মৃত্যুবরণ করতে পারি। মনে নেই তোর, আল্লাহর রাস্তায় শহীদ হলে সব পাপের ক্ষমা হয়, কিন্তু অন্যের ঋণ ক্ষমা হয় না। সাহান একটু রেগেই বলল, আমি তোকে কর্জে হাসানা দিব। আবিদ মুখে একটা হাসি রেখা টেনে বলল, দেখ দোস্ত, আমরা এতটাও কষ্টে নেই যে ঠিকমতো খেতেও পারছি না। হয়তো আগের মতো প্রতিদিন মাছ মাংস খেতে পারছে না, কিন্তু আর 5টা স্বাভাবিক মানুষের মতো চলাফেরা তো করতে পারছি। তাহলে শুধু শুধু তোর থেকে কেন টাকা নিব বলতো? সাহান আর কোনো যুক্তিতেই পেরে উঠছে না। সাহান সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে আছে, নীরবে চোখের পানি ফেলছে সে। আজ আবারও মার্জানা হককে খোঁজার বৃথা চেষ্টা চালিয়েছে সে, কিন্তু এই 3 মাসে মার্জানা হকের এতটুকু সংবাদও জোগাড় করতে পারেনি। তাই চিন্তাটা দিন দিন বেড়ে যাচ্ছিল। হঠাৎই সাহানের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মুখে একটা মুচকে হাসি রেখা চলে আসলো। ফোন রিসিভ করে সালাম দিল সে। মুহূর্তে মুখের হাসিটা উধাও হয়ে গেল। কথা বলার মতো সমস্ত শক্তি হারিয়ে ফেলল সাহান। শুধু অনেক কষ্ট করে কয়েকটি শব্দ বের করল, আমি আসছি। এই বলে স্ট্যান্ড থেকে শার্টটা ছোঁ মেরে টেনে নিল। সেটা গায়ে দিতে দিতে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সাহান। পেছন থেকে তার মা অনেকবার ডাকার পরেও কোনো উত্তর দিতে পারল না। হতাশ হয়ে সীমা বেগম ছেলের গমন পথের দিকে তাকিয়ে রইলেন। নাফিসা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। সাহান বোনকে সান্ত্বনা দিয়ে পুরো ঘটনাটা খুলে বলতে বলল, আমি তোহাকে হারিয়ে ফেলেছি ভাইয়া। পুরো এলাকায় খোঁজা শেষে তোহাকে কোথাও পাওয়া যায়নি। বাইরের গেটটা খোলা ছিল আর তোহা হাড়ি পাতিল নিয়ে খেলছিল। আমি তখন ওয়াশরুমে ছিলাম। বাবা আর মা দুজনেই ডাক্তারের চেম্বারে ছিল। এরপর ওয়াশরুম থেকে এসে তোহাকে ডাকতে এসে দেখেও নেই। ভাবলাম হয়তো বন্ধুদের সাথে আছে, কিন্তু এরপর সারা পাড়ায় খুঁজে ফেলেছি, কোথাও নেই আমার তোহা। এভাবে বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলল নাফিসা। সাহান বোনকে সান্ত্বনা দিয়ে বলছে, তুই এভাবে কাঁদবি না, তোহাকে আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সূরা আন-নিসা আয়াত 45। অর্থ, অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন, আর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহ যথেষ্ট। আবিদ সজীবকে 10 বার ফোন দেওয়ার পর রিসিভ করল। খুব রাগী কণ্ঠে আবিদ প্রশ্ন করল, তোহা কোথায়? সজীব কিছুটা চমকে উঠে বলল, তোহা কোথায় মানে? আবিদের রাগ এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। সজীবকে একটা ধমক দিয়ে বলল, তোহাকে কোথায় নিয়ে গেছিস? ভালো চাস তো আমার মেয়েকে ফিরিয়ে দে তাড়াতাড়ি। তোর সব কিছু মেনে নিলেও তোহার কোনো ক্ষতি মেনে নিব না। আবিদের এরকম কথায় সজীব উল্টো রেগে গেল। অতঃপর বলল, তার মানে তুই তোহাকে হারিয়ে ফেলেছিস আবিদ, আর এমন হুমকি আমাকে দিচ্ছিস? তোর ব্যবস্থা তো আমি এবার করবই। এই বলে কট করে ফোনটা কেটে দিল সজীব। আবিদ ফোনটা পকেটে রেখে 2 হাত দিয়ে নিজের চুলগুলো খামছে ধরেছে। ও কিভাবে নাফিসার মুখোমুখি হবে? কিভাবে বলবে যে আমি তোহাকে খুঁজে পাইনি? এই মেয়েটার আর কত ধৈর্যের পরীক্ষা নেবে আল্লাহ। আবিদের এবার ভীষণ চিন্তা হচ্ছে, কে নিয়ে গেল তোহাকে? ওকে যদি কেউ কিডন্যাপ করতো তাহলে তো এতক্ষণে ফোন আসার কথা, কিন্তু তাও তো আসলো না। আবিদের হৃদয়টা এবার অজানা এক ভয় কেঁপে উঠল। তাই আর এক মুহূর্ত দেরি না করে থানার উদ্দেশ্যে চলল। সাথে সাহানকে ফোন দিয়ে আসতে বলল। কিন্তু ওখানে গিয়ে আরেক দফা অবাক হলো আবিদ। থানায় প্রবেশ করতে পুলিশ ইন্সপেক্টর তাদের স্বাগত জানালেন। তিনি সাহান ও আবিদকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, আসুন মিস্টার আবিদ, আপনার জন্য অপেক্ষা করছিলাম।
আসলে কি বলুন তো, সেদিন আমাদের বড্ড ভুল হয়েছিল। সজীব নিজের মেয়েকে ভালো রাখার জন্য আপনার কাছে রাখতে চাইল, আর আমরাও কোনো প্রতিবাদ করলাম না। সজীবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি তোহার কোনো ক্ষতি করেননি তো মিস্টার আবিদ? আবিদ যেন আকাশ থেকে পড়ল। এরকম কিছু হবে এটা ওরা কল্পনাও করতে পারেনি। সামনে তাকাতে দেখতে পেল সজীব বসে আছে। তার মানে সজীব আগে এসে তোহার হারিয়ে যাওয়ার ব্যাপারটা বলেছে। সে এসে নিজের মন গড়া কাহিনী বলেছে। সাহানের মনটা চাইছে এক ঘুষি দিয়ে সজীবের নাকটা ফাটিয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে সামনে রাখল। পুলিশ আবিদের কোনো কথাই শুনল না, উল্টো সমস্ত দোষ আবিদের কাঁধেই দিল। সাথে এই কথাও বলল যত তাড়াতাড়ি সম্ভব তোহাকে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে, না হলে আবিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবিদ ব্যর্থ, ক্লান্ত, পরিশ্রান্ত, হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো তারা। বাড়ির সবাই অপেক্ষা করে আছে তোহা কখন ফিরবে এই আশায়, কিন্তু তাদের এই আশা হয়তো পূরণ হবার নয়। আবিদ বাসায় ফিরে সোজা রুমে প্রবেশ করে দরজা আটকিয়ে দিয়েছে। অতঃপর জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে গেছে। আল্লাহর সাহায্য ছাড়া তোহাকে ফিরে পাওয়া সম্ভব নয়। আল্লাহ হয়তো এইভাবে আমাদেরকে পরীক্ষা করছে। সূরা আল বাকারা আয়াত 155। অর্থ, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। ঘণ্টা তিনেক পর আবিরা হক নাতনির হারিয়ে যাওয়ার কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন। সাহান তার পরিচিত সব জায়গায় তোহার সংবাদ জানাচ্ছে। যদি কেউ তোহাকে দেখতে থাকে তাহলে সেই আশায়। নাফিসা ও সন্ধ্যা থেকে কেঁদে কেঁদে চোখ মুখ সব ফুলিয়ে রেখেছে। ও শুধু মনে হচ্ছে কলিজাটা কেউ টেনে ধরেছে। এই বুঝে নিঃশ্বাসটা বের হয়ে যাবে। তোহা ছাড়া তার দুনিয়া অন্ধকার। কোথায় গেল মেয়েটা? কিছু খেয়েছে কি ও? ও তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। থেকে থেকে হাউমা করে কেঁদে উঠছে নাফিসা। মাঝখানে 2 দিন কেটে গেল, কিন্তু তোহার কোনো সংবাদ মিলল না। আবিদ, সাহান কেউই পুলিশের থেকে কোনো রকমের সাহায্য পাচ্ছে না। তাই তারা নিজেদের মতো করে সব রকম চেষ্টাই করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। গুম, কিডন্যাপ এগুলো যেন এই দেশে অহরহই চলছে। এই তো কিছুদিন ধরে মার্জানা হকের কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন? সাহানের শত চেষ্টা ব্যর্থ। সজীব আরামসে ঘুরে বেড়াচ্ছে। এদিকে 2 দিন কেটে যাওয়ায় আবিদ তোহাকে নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছে। যে যাই বলুক ভাবুক, আবিদ শিওর ছিল সজীবই তোহাকে তুলে নিয়ে গেছে। তাই তো বারবার সজীবের কাছে যাচ্ছিল। আবিদ যতবারই সজীবের কাছে যাচ্ছিল ততবারই ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল সজীব, কিন্তু তবুও আবিদ হাল ছাড়েনি। শেষবার তো তোহাকে ফিরে পাওয়ার জন্য সজীবের পা ধরেও কেঁদেছিল, কিন্তু সজীবের মনে এতটুকু দয়া হয়নি। সে আবিদকে সেদিনের থাপ্পড়ের প্রতিশোধটা নিয়ে বাড়ি থেকে বের করেছে। আবিরা হকও আগের চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। নাফিসা সারাদিন মুখে কোনো খাবার তোলে না, সারাদিন কান্নাকাটি করে আর আল্লাহর কাছে তোহাকে চায়। তাই সীমা বেগম এসেছেন, খুব জোর করে নাফিসাকে একটু খাইয়েছেন। 3য় দিন সকালবেলা আবিদের ফোনে একটা আননোন নম্বর থেকে ফোন আসলো। আবিদ বাথরুমে থাকায় নাফিসা ফোনটা রিসিভ করলো। একটা পুরুষালী কণ্ঠস্বর অপর পাশ থেকে গড়গড় করে বলেই যাচ্ছে। ওপাশ থেকে নাফিসা যা শুনল, এরপর নাফিসা তোহা বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। আবিদ ততক্ষণে দৌড়ে এসেছে। নাফিসাকে সামলাতে গিয়ে ফোনে তোহা নামটা শুনতে পেল, আর সাথে সাথে ফোনটা কানের সাথে চেপে ধরল আবিদ। কে আপনি? তোহাকে চেনেন? দেখেছেন কোথাও? আমার ছোট্ট মেয়ে, খুব কথা বলে। কিন্তু ফোনের ওপাশে যেন এসব আবেগী কথাগুলো পৌঁছাচ্ছে না। সেই পুরুষালী কণ্ঠস্বরটা আগের মতোই কঠিন স্বরে বলেই চলেছে। এরকম একটা সংবাদ শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না আবিদ। নাফিসাকে ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়ে বাইরের দিকে ছুটল সে। আবিদ দাঁড়িয়ে আছে হাসপাতালের মর্গে। সামনে তার একমাত্র রাজকন্যা তোহা চুপচাপ শুয়ে আছে, কিন্তু সে আর তার বাবাকে বাবাই বলে ডেকে কোনোদিনও জড়িয়ে ধরবে না, আর কোনোদিন কোনো কিছু আবদার করবে না। আবিদ পাথর হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, যেন কলিজাটাকে কেউ টুকরো টুকরো করে কেটে ফেলেছে। গোটা পৃথিবীটা মুহূর্তেই তার কাছে অন্ধকারে পরিণত হলো। আর সামনে তোহার রক্তমাখা মুখটি যেন তাকে অভিযোগের সুরে বলছে, বাবা তুমি বড্ড দেরি করে এসেছ। তোমার তোহা আর এই পৃথিবীতে নেই। তোমাদের বড়দের দলাদলিতে নিষ্ঠুরভাবে আমাকে প্রাণ দিতে হলো। জানো বাবা, সবসময় বড়দের রাগের বলি হতে হয় আমার মতো ছোট্ট তোহাদের। তবে আমি নিজের সব অভিযোগ তুলে নিচ্ছি বাবা, তুমি নিজের খেয়াল রেখো। আমার কথা ভেবো না, আমি জান্নাতের সবুজ পাখি হয়ে থাকবো। আই লাভ ইউ বাবা। মায়ের খেয়াল রেখো। কেউ তোহাকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করেছে। কিছুক্ষণ পর সজীব মর্গের সামনে এসে ন্যাকা কান্না জুড়ে দিল। তার কথা আবিদ তার উপর প্রতিশোধ নিতে নির্মমভাবে তোহাকে হত্যা করেছে, আর পুলিশেরও ওর কথাই একমত। তাই তারা চায় না আবিদকে আর ছেড়ে রাখতে। এজন্য তারা এসে আবিদের হাতে হাত করা পরিয়ে দিল। আবিদ নির্বিকার তোহার দিকে তাকিয়ে আছে। সে শোকে পাথর হয়ে গেছে। যে রাজকন্যা ছিল তার প্রাণ, আর সেই আজ এই পৃথিবীতে নেই, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার উপর নিজের রাজকন্যার হত্যার দায় ওর উপর দেয়া হয়েছে। এটা যে কত কষ্টের তা ভাষায় প্রকাশ করা যাবে না। নির্বিকার আবিদ পুলিশের কথাগুলো হাঁ করে শুনছিল। তার পৃথিবীতে আর হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই। নেই তার প্রাণের ভয়। পুলিশ সুপারও টানতে টানতে বোবা বনে যাওয়া আবিদকে গাড়িতে তুলল।
3 ঘন্টা পর নাফিসার জ্ঞান ফিরল, কিন্তু মনে হচ্ছে তার জ্ঞান না ফিরলেই ভালো হয়। নিজের মাথায় চুলগুলো টেনে ছিঁড়তে ইচ্ছে করছে নাফিসার। কলিজাটা কেউ টুকরো টুকরো করে কেটে ফেলেছে, যে ক্ষত ঠিক হবার নয়। তোহাকে এমন অবস্থায় কিছুতেই সহ্য করতে পারছে না নাফিসা। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই উল্টে গেছে। সে নির্বিকার চেয়ে আছে। তোহাহীন এই পৃথিবী তার কাছে খোঁড়া। শেষবার তোহার মাথায় হাত বুলালো নাফিসা। কেন বাবা মায়ের ভুলের মাসুল ছোট্ট ছেলে মেয়েদের দিতে হয়? কেন ছোট ছোট তোহা সামিউলদের বাবা মায়েদের রাগের বলি হতে হয়? কোনো ভাবনাই আসে না নাফিসার মাথায়। সে তোহাকে হারিয়ে যেন মৃতপ্রায়। কেটে গেছে কিছুদিন। রোজ বাগানে শিউলি ফুটে, পাখিরা কিচিরমিচির ডাকে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কিন্তু তোহা তো কবেই পরপারে পাড়ি জমিয়েছে। প্রতিবেশীরা কয়েকদিনের মাথায় তোহাকে ভুলে গেছে, কিন্তু তোহাকে আজও ভুলে যায়নি তার মাতৃতুল্য নাফিসা। সে তোহাকে হারিয়ে পাগল প্রায়। অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন নাফিসা। নাফিসার দিকে তাকালেই মনে হয় তার বয়স 40-এর কোঠায়। আবির হক প্যারালাইজডে আক্রান্ত। তোহার মৃত্যুর পর থেকে তিনি অসুস্থ। রাহাত সাহেব একা হাতে সব সামলে যাচ্ছেন। আবিদকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনার জন্য তিনি এখনও খুব দৌড়াদৌড়ি করছেন। এই তো আজ শুনানি আছে, একটু পরেই তাকে কোর্টে যেতে হবে। আজই যে রায় ঘোষণা হবে। রাহাত সাহেব কোর্টে বসে আছেন। থেকে থেকে পুরনো দিনের স্মৃতিগুলো তার মনে পড়ছে। তোমার খিলখিল করে হাসিটাও বুঝি কানে ভেসে আসছে। মনের অজান্তেই ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। জজ সাহেবের কথায় তার চিন্তার অবসান ঘটল রাহাত সাহেবের। এক্ষুনি তিনি রায় ঘোষণা করবেন। সজীবের দিকে তাকাতেই দেখতে পেলেন সজীবের ঠোঁটে বিজয়ের হাসি। একদম অন্তিম মুহূর্তে কেউ মহামান্য বিচারককে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠলেন। কারোর এরকম চিৎকারে সবাই দরজার দিকে তাকালো। সজীব মুহূর্তে চমকে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল। দরজায় স্বয়ং মার্জানা হক একটা হুইল চেয়ারে বসে আছেন, আর পেছনে সাহান দাঁড়িয়ে আছে। এরপর অনুমতি নিয়ে তিনি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলেন। এক পর্যায়ে কাঠগড়ায় উঠলেন, অতঃপর বলতে লাগলেন, আমি গতবার যখন এসেছিলাম এই আদালতে তখন নিজের পায়ে হেঁটে এসেছিলাম, কিন্তু এবারে সেই সৌভাগ্য আর হলো না। এবার আমাকে হুইল চেয়ারে আসতে হলো, আর এই ক্রেডিটটা পুরোই আমার গুণধর ছেলের। ও তার মাকে এতদিন এতটাই যত্নে রেখেছিল যেটা কখনো ভাষায় প্রকাশ করার মতো নয়। গতবার তো আপনারাই বলেছিলেন আমি নাকি কারোর চাপে পড়ে মিথ্যা বলছি, কিন্তু আজ তো আমার কোনো পিছুটান নেই, এমনকি তোহাও নেই। তাই আজকের কথাগুলোকে অন্তত মিথ্যে মনে করবেন না। মুহূর্তে সজীবের হার্টবিট বেড়ে গেল। সে কখনো ভাবতেই পারেনি মা এখানে এসে পৌঁছাবে। মার্জানা হক আবারও বলতে শুরু করলেন, জজ সাহেব, সজীব আমাকে 22 ঘন্টাই বন্দী করে রাখে ঘরে। আমি যাতে বাইরে যেতে না পারি এজন্য ও আমার পা ভেঙে ফেলতেও দুবার ভাবেনি। আজ যখন সজীব কোর্টের জন্য বেরিয়েছে তার একটু পরেই জেমিও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ভাগ্যিস ওর বউ বাইরে যাওয়ার সময় তালা বন্ধ করতে ভুলে গিয়েছিল। এই সুযোগে আমি কোনো রকম হামাগুড়ি দিয়ে রুমের বাইরে আসি। এসে বাড়িতে রাখা ফোনটা থেকে সাহানকে ফোন দেই। মুহূর্তে সজীবের চোয়াল শক্ত হয়ে গেল। সজীব নিজেও নিজের বোকামি দেখে হাত মুষ্টি করে ফেলল। সাথে সাথে বেঞ্চে একটা ঘুষি মারল। রাগে ফুঁসতে লাগলো সজীব। এরপর মার্জানা হক নিজের ওড়নার নিচ থেকে কিছু একটা বের করলেন। সজীব প্রথমে কিছুই বুঝতে পারল না। ঘটনা বোঝার জন্য ভালো করে তাকালো। তাকাতেই তার বুকের রক্ত ছলাৎ করে উঠল। এই যে প্লাস্টিকে মোড়ানো মাটি লাগানো একটা রক্তাক্ত চাকু। চোরের মন যেমন সদা পুলিশ পুলিশ করে, তেমনি সজীবের মনের অবস্থা করে বললেন, এবার তো বুঝলেন সজীব আসলে কি জিনিস। ও ঠিক কার্বন মনোক্সাইড, অর্থাৎ নীরব ঘাতক। আর এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আসলে কোনো খুনই হয়নি। সজীব কি ধরনের ছুরি দিয়ে তোহাকে হত্যা করেছে সেটাও আমরা জানি না। চাকুর ওপর রক্ত দেখলে যদি খুনির ভিতরে ভয় জন্মে যায়, সেজন্য সামান্য এই বুদ্ধিটা করতে হয়েছে। সজীব নিজের হতবুদ্ধির জন্য চুল টেনে ছিঁড়তে লাগলো। হায়, আমি এতটাই বোকা। সত্যি তো এই চাকুর সাথে ওই চাকুর কোনো মিল নেই। সজীব নিজেই নিজের খোঁড়া গর্তে পড়ে গেল। এরপর সজীব একে একে নিজের সমস্ত অপরাধ স্বীকার করল। অনেক অন্যায়, ধোঁকা, হত্যা, সম্পদ আত্মসাৎ সব দিক বিবেচনা করে মাননীয় আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেন। 5 বছর পরে কোনো এক ভোরে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে শিশির ভেজা সকাল দেখছিল আবিদ। এখন তাদের টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু নেই শুধু তোহা। উচ্চ আদালত সেদিন সজীবকে মৃত্যুদণ্ড দিয়েছিল, আর তাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিয়েছিল। এখন তাদের আর কোনো শত্রুতা না থাকলেও তোহার শূন্যস্থানটা রয়ে গেছে। একটু পরেই পেছন থেকে ছোট্ট তোহা ডেকে উঠল, বাবাই, বাবাই, তুমি এখনো এখানে? আবিদ মেয়েকে পরম যত্নে বুকে টেনে নিল, অতঃপর একটা চুমু খেল। এই মেয়েটার মাঝেই সে তোহাকে খুঁজে পায়। ছোট্ট তোহা গোল গোল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, তুমি কাঁদছো বাবাই? তোমার কি তোহা আপুর কথা মনে পড়েছে? আর কেঁদো না, আমরা আজকে তোহা আপুর কাছে যাব। ছোট্ট তোহা হলো নাফিসা আর আবিদের সন্তান। দেখতে পুরো তোহার মতোই হয়েছে, আর এখন কথাও বলে তোহার মতো, যেন তোহার নিজের বোন। আবিদ আর নাফিসা নিজের ছোট মেয়ের নামও তোহা রেখেছে। তোহার জন্মের পর নাফিসা অনেকটাই সুস্থ হয়েছে। আবিদের যখনই তোহার কথা মনে পড়ে তখনই ছোট্ট তোহার কাছে চলে আসে, আর মাঝে মাঝে মেয়েকে নিয়ে তোহার কবর জিয়ারত করতে যায়। কিন্তু তবুও কোনো এক নিস্তব্ধ সময়ে তোহার স্মৃতিগুলো মনে পড়তেই নাফিসা ডুকরে কেঁদে ওঠে।
হৃদয়ে যে স্থানটা তোহার জন্য ছিল সেটা আজও খালি। কোনো কিছুর বিনিময়ে সেটা পূরণ হবে না, কিন্তু সময় হয়তো সবকিছুকেই ভুলিয়ে দেবে। এটাই এই ধরার নিয়ম, যা চিরন্তন সত্য।